সে নিজের জীবন কেড়ে নেয়। এ কেমন কালো জাদু যার শিকার শুধু বাচ্চারাই? জীবনের সব সঞ্চয় দিয়ে কেনা যে বাড়িটা, সেখানে যদি নিজের সন্তানদের মৃত্যু ভয় নিয়ে বেঁচে থাকতে হয়, তবে এর চেয়ে দুঃখের আর কি থাকতে পারে? আচ্ছা, কোনো বাড়ির মালিকের ওপর যদি কালো জাদু করা হয় আর সে যদি প্রাণ ভয়ে সেই বাড়িটি বিক্রি করে দেয়, পরবর্তী মালিকের ওপরেও কি সেই জাদুর প্রভাব পড়ে? বাড়ির মালিকের ছোট্ট মেয়েটা সেদিন কেন বাথটাবে ডুবে গিয়েছিল? ছাদ থেকে কেনই বা লাফিয়ে পড়েছিল তার ছেলেটা? শুনতে চান? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। প্রতি বৃহস্পতিবার হারিয়ে যেতে ইচ্ছে করে বন্ধুর সাথে ভয়ের রাজ্য অচিনপুরে। আজকেও বন্ধু রিলেটেড একটা ঘটনা শুনব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় শ্রোতারা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম বলছি চট্টগ্রাম থেকে। আমি নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি, যা আমার সাথে শেয়ার করেছে আমার বন্ধু আকরাম। আকরামের এক সহকর্মী জুনায়েদ খান, তার সাথে এই ঘটনাটি ঘটেছিল। আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলোর জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম, আমার নাম জুনায়েদ খান। আজ আমি আমার যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি একটি কালো জাদুর ঘটনা। এই কালো জাদু আমাদের সাথে যা কিছু করেছে, আমরা যে সমস্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, তার সবটুকুই আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে বর্ণনা করব। তারপর আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন আমি যেটাকে কালো জাদু বলছি সেটা কি আসলেই কালো জাদু ছিল নাকি সম্পূর্ণ অন্য কিছু। আমরা আগে অনেক বছর ধরেই বিদেশে থাকতাম। হঠাৎ করে বাংলাদেশে আসার প্রোগ্রাম হলো। সবার আগে আমাদের থাকার জন্য একটা বাড়ির ব্যবস্থা করা হলো, কেননা দেশে আমাদের থাকার মতো কোনো বাড়ি নেই। একজন ব্রোকার আমাদের বিভিন্ন বাড়ির ভিডিও পাঠাতো এবং এভাবেই আমরা বাড়ি দেখে পছন্দ বা অপছন্দ করতাম। পরে এমন একটা জায়গায় বাড়ি পাওয়া গেল যা প্রথম নজরেই আমাদের পছন্দ হয়ে গেল। আমি বাড়ির ঠিকানা বলতে অপারগ, যেহেতু বাড়িটি বর্তমানে আমার নিজের না। ওই বাড়িটা পুরোপুরি আসবাবপত্রে সাজানো ছিল, এমনকি বাচ্চাদের খেলনা পর্যন্ত ভেতরে রাখা ছিল। আমি এমনিতে অনেক আসবাবপত্র সহ বাড়ি দেখেছি, কিন্তু এভাবে বাচ্চাদের খেলনা, সাইকেল আর প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস সেখানে মজুদ ছিল। এমন মনে হচ্ছিল কেউ খুব বেশি তাড়াহুড়োর মধ্যে এখান থেকে যেন পালিয়েছে। আমি যখন বাড়ির দাম জিজ্ঞেস করলাম, ব্রোকার আশ্চর্যজনকভাবে অনেক কম দাম চাইল। লোভে পড়ে গেলাম। যদিও এর দাম বেশ যৌক্তিকই ছিল, তবু আমি দর কষাকষির জন্য তাকে অনেক রকম অফার দিলাম। কিন্তু আশ্চর্যজনকভাবে কিছুক্ষণ পরই তার ফোন এলো। স্যার, আপনি টোকেন পাঠান, আমি দেখছি। আমি টোকেন পাঠিয়ে দিলাম। আমার মনে হচ্ছিল হয়তো এটা ফেরত চলে আসবে। এত কম দামে ওই বাড়ি কিভাবে বিক্রি হতে পারে? কিন্তু কিছুক্ষণ পরই কনফার্মেশন মেসেজ আসলো। স্যার, আপনার টোকেন কনফার্ম হয়ে গেছে। এখন আপনি বলুন পেমেন্ট কবে করবেন আর আপনি বাংলাদেশ কবে আসছেন। আমার জন্য এটা অনেক বড় একটা ধাক্কা ছিল। আমার মনে হয়েছিল হয়তো আবার দরদাম হবে, কারণ আগেই বলেছি বাড়ির মালিক অলরেডি অনেক যৌক্তিক এবং ভালো দামই চাইছিল। অর্থাৎ যে রেটে আমার কেনা উচিত ছিল সে তত টাকা দাবি করেছিল। আমি তো সত্যি বলতে এমনিতেই একটা আন্দাজে দাম বলেছিলাম, কিন্তু যখন ব্রোকার জানালো যে এই রেটেই আপনার ডিল ফাইনাল হয়ে গেছে, তখন আমি কিছুক্ষণ ব্রোকারকে কোনো জবাব দিতে পারলাম না। আমি চিন্তায় পড়ে গেলাম, আসলে কিভাবে হচ্ছে এসব এত সহজে, যেখানে সম্পত্তির বিক্রেতা কখনো এই দামে রাজি হবে না।
আমি ব্রোকারকে কিছুক্ষণ পর ফোন করলাম এবং এই ব্যাপারে জিজ্ঞেস করলাম। আমি তাকে একজন কাছের মানুষের মতো করেই প্রশ্ন করেছিলাম, ভাই বলো তো দেখি, আসলে এই বিক্রেতা এত তাড়াতাড়ি রাজি হলো কি করে? আমার তো মনে হয়েছিল সে আরো বেশি টাকা চাইবে। ব্রোকার বলল, আসলে বিক্রেতার তাড়া আছে, আর কোনো একটা দরকার আছে যার কারণে সে বাড়িটা এত সস্তায় বেচে দিচ্ছে। নইলে এমনিতে তো আপনি বাড়ি দেখেই নিয়েছেন, বাড়িতে সেই অর্থে তেমন কোনো প্রবলেমই নেই। যখন আমি ব্রোকারের এই ভাষা কথা শুনলাম তখন আমার একটু স্বস্তি এলো। আসলেই কখনো কখনো বিক্রেতার এত বেশি দরকার থাকে যে অনেক বেশি দামের জিনিসও সে সস্তায় বেচে দিতে রাজি হয়। যাই হোক, আমি তাকে আবারও বায়না পাঠালাম এবং আসার তারিখটা জানিয়ে দিলাম। আমি আমার পরিবারের সাথে যখন বাংলাদেশে ল্যান্ড করলাম তখন সবার আগে আমি আমার পরিবারকে প্রথমেই আত্মীয়দের বাসায় রেখে আসি এবং ব্রোকারের অফিসে চলে যাই। তারপর সেই ব্রোকারকে সাথে নিয়েই ওই বাড়িটা প্রথমবার দেখতে গেলাম। ওই বাড়িটা ভিডিওতে যতটা সুন্দর ছিল, আসলে বাস্তবে তার চেয়েও অনেক বেশি সুন্দর। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, মালিক কোথায়, আমাকে মালিকের সাথে দেখা করিয়ে দাও, সে বলল, স্যার উনি তো ট্রান্সফারের দিনই আসবেন, ওনার শরীর ঠিক নেই, এই কারণে আমি ওনাকে ডাকতে পারছি না। আমার মনে হলো যখন মালিক নিজেই দেখা করতে চাচ্ছে না তখন আমার আর এই জেদ দেখানোর দরকার কি? আমি তো তার কাছ থেকে শুধু এটা জানতে চাচ্ছিলাম যে বাচ্চাদের খেলনা পর্যন্ত সে এইখানে কেন রেখে গিয়েছে। আসবাবপত্রের বিষয় পর্যন্ত না হয় বোঝা যায়, কিন্তু বাচ্চাদের কাপড়, খেলনা, তাদের ব্যবহারের জিনিসপত্র, এমনকি মহিলাদের কাপড় যে আলমারিতে ছিল সেটাও সেভাবেই আছে। শুধু এই অদ্ভুত জিনিসটাই আমাকে উদ্বেগের মধ্যে ফেলে দিচ্ছিল। কিন্তু যেহেতু ডিল হয়েই গিয়েছিল তাই আমি আপাতত সব জিনিসকে উপেক্ষা করলাম। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা, আমি তো এটা নিয়েই ফেলেছি, আমার জন্য এটাকে তুমি মঙ্গলকর করো। তারপর আমি কিছুক্ষণের জন্য আমার আত্মীয়দের বাসায় গেলাম। স্ত্রী, ছেলে আর কন্যাকে নিয়ে ফিরে এলাম। আমার মেয়ে এসেই দেখে তার সব পছন্দের পুতুলগুলো সেখানে রাখা আছে। সে মুহূর্তেই ওই ঘরটা পছন্দ করে ফেললো আর যেতেই খেলনা দিয়ে খেলা শুরু করলো। আমার ছেলেও তার ঘর পছন্দ করে ফেললো, যেখানে আগে থেকেই প্লে স্টেশন রাখা ছিল, জগিং মেশিন রাখা ছিল, বক্সিং গ্লাভস, ব্যাডমিন্টনের র্যাকেট, মানে খেলাধুলার প্রত্যেকটা জিনিস সেখানে আগে থেকেই মজুদ। এমন মনে হচ্ছিল ওই লোকগুলো 1 সেকেন্ডের নোটিসে এখান থেকে বেরিয়ে পালিয়েছে। আমি যখন ব্রোকারকে জিজ্ঞেস করলাম, এই বাড়ি পরিষ্কার কে করিয়েছে? ব্রোকার বলল, স্যার চাবি আমার কাছেই ছিল, আমি এসব পরিষ্কার করিয়েছি। তারপর যখন ট্রান্সফারের দিন এলো আমি অফিসে পৌঁছে গেলাম। সেই অদ্ভুত মালিক তখনও আসেনি। সে ঠিক তখনই এলো যখন ট্রান্সফারের টাইম হয়ে গেল। সে এলো, আমার সাথে হাত মেলালো। আমি তাকে অনেক প্রশ্ন করতে চাচ্ছিলাম, কিন্তু সে ট্রান্সফার করিয়েই আমার কাছ থেকে পে অর্ডার নিল এবং চলে গেল। সে একবারও ফিরে তাকালো না। আমি খুব অবাক হচ্ছিলাম এই ভেবে যে কি ধরনের অভদ্র আর অসামাজিক লোক। আমি তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সে শুধু হ্যাঁ বা নাতে মাথা নেড়েছিল। মনে হচ্ছিল সে খুব চিন্তিত বা ভীত। যাই হোক, তারপর আমরা 2-3 দিন পরই ওই বাড়িতে সম্পূর্ণভাবে উঠে গেলাম। আমাদের খুব বেশি পরিশ্রম করতে হলো না। আমাদের নিজেদের আসবাবপত্র বা জিনিসপত্র তেমন কিছুই ছিল না। ভেবেছিলাম বাংলাদেশে গিয়ে নতুন করে কিনে নেব, দরকারই পড়ল না। কিন্তু আমাদের জীবনের আসল পরীক্ষাটা শুরু হলো এরপর। আমি, আমার স্ত্রী আর আমাদের 2 বাচ্চা, এই ছিল আমাদের পরিবার। যেহেতু আমার এখানে একটা নতুন ব্যবসা শুরু করার কথা ছিল, এই কারণে আমি তখনও কোনো কাজ শুরু করতে পারছিলাম না। 1-2 মাস বিশ্রাম করার পর আমি ভেবেছিলাম এটার ওপর কাজ শুরু করব, ব্যবসা করব। এই কারণে আমি বাড়িতেই থাকতাম। বাচ্চাদেরও আমি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলাম। কিন্তু কাকতালীয়ভাবে তখন গরমের লম্বা ছুটি চলছিল। ঠিক এই কারণে বাচ্চারাও সারাদিন বাড়িতেই থাকতো। যখন আমরা বাড়িতে উঠলাম তখন আমাদের এক প্রতিবেশী এলেন। তিনি বাড়ির বেল বাজালেন। আমি একজন দারোয়ান রেখে দিয়েছিলাম, সেই এসে জানালো, সাহেব আপনাকে বাইরে কেউ ডাকছেন। আমি যখন বাইরে গেলাম দেখলাম এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, যাকে প্রথম দেখায় বেশ মার্জিত এবং ভদ্র একজন মানুষ মনে হচ্ছিল। তিনি হঠাৎ আমাকে হাত ধরে বাইরে ডেকে নিলেন। আমি খুব অবাক হলাম। আসলে তিনি আমাদের পাশের বাড়িতেই থাকতেন। তিনি আমার কাছে জানতে চাইলেন, আপনারা কারা? আগে যে এই বাড়িতে চৌধুরী সাহেব থাকতেন, আপনারা কি তার কোনো আত্মীয়? না না,
আচ্ছা, আমি তো আসলে ওই সমবেদনা জানানোর জন্য এসেছিলাম। আমি অবাক হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কিসের সমবেদনা? তিনি বললেন, আসলে চৌধুরী সাহেবের 2 জোয়ান ছেলে ছিল যাদের এই বাড়িতেই মৃত্যু হয়। তাদের মৃত্যুর সঠিক কারণ তো জানা যায়নি। আমি অন্য শহরে গিয়েছিলাম, যখন এখানে এলাম তখন জানতে পারলাম। তাই সমবেদনা জানানোর জন্য আমার এইখানে আসা। আমি জানতাম না চৌধুরী সাহেব বাড়িটা বেচে দিয়েছেন। যখন সে বলল 2 জোয়ান ছেলের মৃত্যু হয়েছে, তখন আমি একটু চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম। আমি তাকে খুঁটিয়ে জিজ্ঞেস করতে চাইলাম, আপনি কি দয়া করে একটু বিস্তারিত বলবেন? আসলে তাদের মোট কয়টা ছেলে ছিল আর ঠিক কি হয়েছিল? তাদের 2 ছেলে ছিল। একজনের বয়স 14 বছর আর একজনের 16 বছর। তাদের ছেলেদের কি হয়েছিল সঠিকভাবে তো আমার নিজেরও জানা নেই, কিন্তু আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেছি একজন দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলে প্রাণ দিয়েছে আর একজন নিজের গলায় নিজেই ছুরি চালিয়েছে। তার কথা শুনে আমার মাথায় বজ্রপাত হলো। অর্থাৎ যে বাড়িতে আমি থাকছি সেখানে মর্মান্তিক 2 আত্মহত্যা হয়ে গেছে, আর তার কারণও এখন পর্যন্ত জানা যায়নি। আমি ওই ভদ্রলোকের কাছে জিজ্ঞেস করলাম, তাদের ঘরে তো একটা ছোট মেয়ের ঘরও আছে, যাতে অনেক পুতুলও রাখা। জি, তাদের একটা ছোট মেয়েও ছিল, যার বয়স ছিল 6-7 বছর। গত বছর সেও মারা গেছে। আমি হকচকিয়ে ভাবতে লাগলাম, মেয়েও মারা গেছে? আমি যখন কারণ জিজ্ঞেস করলাম, তিনি বললেন, কারণ তো আমার জানা নেই। চৌধুরী সাহেব তো এটাই বলেছিলেন যে সে অসুস্থ ছিল। আমরা তো সবসময় তাকে হাসতে খেলতেই দেখেছি। আমি আমার প্রতিবেশীর কাছে জিজ্ঞেস করলাম, চৌধুরী সাহেব এই বাড়িটা কবে কিনেছিলেন? তিনি বলতে লাগলেন, 2 বছর আগে। তিনি নিজেই এটা বানিয়েছিলেন। আসলে আমি বুঝতে পারছিলাম না এই প্রতিবেশী যা কিছু বলছিল তার মধ্যে কতটা সত্যি আর কতটা মিথ্যা। এই কারণে আমি ফয়সালা করলাম আমার আশেপাশে আরও প্রতিবেশীদের সাথে দেখা করব আর তাদের কাছ থেকে এই ব্যাপারটা নিশ্চিত হব। তারপর রাত এলো, এশার নামাজের সময় হয়ে গেল। আমি যখন মসজিদে গেলাম তখন বেশ কয়েকজন প্রতিবেশীর সাথে দেখা হলো। আমরা সালাম বিনিময় করলাম, এদিক ওদিকের কথাবার্তা বলতে থাকলাম। তারপর আমি এই ভুতুরে টপিকটা তুললাম। সমস্ত প্রতিবেশীরাই এই কথা নিশ্চিত করলো, অর্থাৎ প্রথম প্রতিবেশী আমাকে যা বলে গিয়েছিল তার বলা প্রত্যেকটা কথা সত্যি। বরং তাদের মধ্যে কিছু প্রতিবেশী তো এটাও বলল যে তাদের নিষ্পাপ মেয়েটাও নিজেই নিজের প্রাণ নিয়েছে। এখন আপনারাই ভাবুন, এমন একটা বাড়ি যার ভেতর 3-3টা আত্মহত্যা হয়ে গেছে, তাও সব বাচ্চাদের, অর্থাৎ 6-7 বছরের বাচ্চাও কিভাবে আত্মহত্যা করবে? আর তারপর একটা 14 বছর আর একটা 16 বছরের। বিশ্বাস করুন, আমার তো বাচ্চাদের জন্য চিন্তা হতে লাগলো। আমার ভেতরে একটা তীব্র ভয়ের অনুভূতি দলা পাকিয়ে উঠল। একদিন রাতের ঘটনা, আমার ছেলে আর মেয়ে দুজনেই ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়াতে দৌড়াতে এলো। তারা আমাদের দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছিল। আমরা জলদি উঠলাম। যখন দরজা খুললাম, আমার মেয়ে তার মাকে জড়িয়ে ধরল আর আমার ছেলে আমার হাত ধরে টানতে লাগলো, বলতে লাগলো, আব্বু, আমি একজন মহিলাকে দেখেছি, সে আমাদের বাড়িতে হাঁটাহাঁটি করছিল। আমি সাথে সাথে দারোয়ানকে ফোন করলাম। সে তড়ি ঘড়ি করে তার বন্দুক সহ ভেতরে চলে এলো। পুরো বাড়ি তল্লাশি করার পর সেখানে কাউকেই দেখা গেল না। আমি দারোয়ানকে বাইরে পাঠিয়ে দিলাম, কিন্তু আমার বাচ্চাদের আমার সামনে বসালাম আর বললাম, একটু খুলে বলো তো ঠিক কি হয়েছিল। আমার বাচ্চারা বলতে লাগলো, আপু, আমার খুব পিপাসা পেয়েছিল। আমি বাইরে এলাম, আপু আগেই ফ্রিজের কাছে দাঁড়িয়েছিল। হয়তো তারও ফ্রিজ থেকে কিছু নেয়ার ছিল। আমরা দুজনেই ফ্রিজের কাছে দাঁড়ানো। আমরা দেখলাম রান্নাঘরের কাছে একটা মহিলা দাঁড়িয়ে আছে, আমাদের দেখছে। আমরা যখন চিৎকার করে ওখান থেকে পালালাম, আপনাদের ঘরের দিকে আসছিলাম, তখন সে রান্নাঘরে চলে গেল। আমি জানি না রান্নাঘরের ভেতর থেকে সে হঠাৎ কোথায় গায়েব হয়ে গেল। অর্থাৎ আমার ছেলে মেয়ে দুজনই ওই মহিলাকে দেখেছিল। আমি আমার মেয়েকে আলাদা করে জিজ্ঞেস করলাম, সে ঠিক একই কথা বলল। অর্থাৎ তাদের কোনো বিভ্রম হয়নি, তারা আসলেই কোনো একটা ভয়ঙ্কর মহিলাকে দেখেছে। সেই রাতে তো আমি বাচ্চাদের কাছে শুয়ে থাকলাম, কিন্তু এইসব অদ্ভুত ঘটনা আমাকে তীব্র উদ্বেগের মধ্যে ফেলে দিল। প্রথমত এই আত্মহত্যার ঘটনাগুলো, আর তারপর ঘরের মধ্যে আমার বাচ্চাদের জন্য চিন্তা হতে লাগলো।
কারণ আগেও এই বাড়িতে যতগুলো মৃত্যুর ঘটনা ঘটেছে তা শুধু বাচ্চাদের সাথেই ঘটেছিল। আমি আমার স্ত্রীকে এই ব্যাপারে এই জন্য কিছু বলিনি যে সে দুশ্চিন্তা করবে। আমি চাচ্ছিলাম এই ভয়াবহ সমস্যার সমাধান আমি নিজেই বের করব। তারপর কিছুদিন পর আমার ছেলে আর মেয়ে দৌড়াতে দৌড়াতে এলো আমার কাছে। তারা বাইরে খেলছিল। এই ভয়ঙ্কর মহিলাকে সেখানেও চুপচাপ তারা দাঁড়িয়ে থাকতে দেখেছে। আমি যখন তাদের জিজ্ঞেস করলাম দারোয়ান কোথায় ছিল, তারা বলল সে ওয়াশরুমে গিয়েছিল। আমি দারোয়ানকে ডাকলাম, বলো, তুমি কাউকে দেখেছো? না সাহেব, আমি তো দেখিনি। আমি সেদিনই পুরো বাড়িতে দ্রুত ক্যামেরা ইনস্টল করলাম। একদিন রাতের অন্য একটি ঘটনা। আমার মেয়ের সাথে কথা বলার জন্য ওর ঘরে গেলাম, কিন্তু তাকে ঘরে দেখতে পেলাম না। আমি 10 মিনিট পর আবার গেলাম, সে তখনও ছিল না। আমি আমার স্ত্রীকে ডাকলাম, একটু ওয়াশরুমে গিয়ে দেখো তো ওখানে আছে কিনা। আমার মেয়েটা এতক্ষণ ধরে কোথায়? আমার স্ত্রী যেই ওয়াশরুমের দরজা খুলল, সামনেই আমাদের মেয়েটা টাইলসের ওপরে অচেতন অবস্থায় পড়ে আছে দেখল। আমরা তাকে জলদি উঠিয়ে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে ডাক্তাররা চেক করলেন। তারা জানালেন তার পেটে অনেক পানি ভরা। এমন লাগছিল তাকে জোর করে পানিতে ডোবানো হয়েছে। তারপর ডাক্তারদের অক্লান্ত পরিশ্রমের পর আল্লাহ তাআলা আমার মেয়ের ওপর রহম করলেন। সে হুঁশ ফিরে পেল। আমরা সবাই জানতে চাচ্ছিলাম তার সাথে ঠিক কি হয়েছিল। তার ওয়াশরুমের বাথটাব ছিল, কিন্তু যদি সে পানিতেই ডুবে থাকে তাহলে কে তাকে বের করে টাইলসের উপর শুইয়ে দিল? আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম সে আমাদের সবকিছু বলার অবস্থায় আসবে। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কি ঘটেছিল সেদিন তার সাথে। তারপর আমার মেয়ে পুরোপুরি হুঁশে এলো আর ডাক্তাররা অনুমতি দিলেন এখন আমরা তার সাথে কথা বলতে পারি, প্রশ্ন করতে পারি। আমি প্রশ্ন করলাম, বলো তো মা, আসলে কি হয়েছিল? তোমাকে টাইলসের উপরে শোয়া অবস্থায় পাওয়া গিয়েছিল কিভাবে? বাবা, আমি তো গোসল করতে গিয়েছিলাম। আমি বাথটাবে বসে গোসল করছিলাম। হঠাৎ করে সেই একই মহিলাকে ওয়াশরুমে দেখতে পেলাম। তারপর আমার মনে হলো কেউ একজন যেন আমাকে সজোরে মাথা ধরে পানির ভেতরে ডুবিয়ে দিল। আমার হাত পা ছুটছিলাম আমি, কিন্তু সে আমাকে বাইরে আসতে দিচ্ছিল না। এরপর আমি বেহুশ হয়ে গেলাম, আর কিছু মনে নেই। এই কথা শুনে আমার পায়ের তল থেকে যেন মাটি সরে গেল। অর্থাৎ সেই একই সবকিছু রিপিট হচ্ছিল যা ঠিক ওই চৌধুরী সাহেবের বাচ্চাদের সাথে ঘটেছিল। আল্লাহ না করুন আমার মেয়ের সাথে যদি কিছু হতো, তাহলে সবাই এটাই মনে করতো যে এটা একটা দুর্ভাগ্যজনক আত্মহত্যা। আমি অতিরিক্ত মাত্রায় ভয় পেয়ে গিয়েছিলাম। এই মারাত্মক ভয়ের পরেই আমি আমার স্ত্রীকে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সত্যি সত্যি বলে দিলাম। সে আমার উপরে খুব রেগে গেল। আপনি এই সব কিছু আমাকে আগে বলেননি কেন? এটা আমাদের বাচ্চাদের জীবনের প্রশ্ন, আর আপনি এটাকে গুরুত্ব দেননি। তুমি শুধু বাচ্চাদের উপর কড়া নজর রাখো। আমি জলদি কিছু একটা ব্যবস্থা করছি যাতে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি। আমি বাচ্চাদের বিছানা সেদিনই আমার নিজের ঘরে নিয়ে আসলাম। তাদের সব সময় চোখের সামনে রাখতাম। কোথাও বাইরে বেরোলেও এই কাজটা আমার স্ত্রী করত। সে ওয়াশরুমে যাওয়ার সময়, আসার সময় সব জায়গায় বাচ্চাদের উপর নজর রাখছিল। আমি খুব বিপদে পড়ে গেলাম। আমি আমার জমানো সব টাকা এই বাড়িটার পেছনে বিনিয়োগ করেছিলাম। বাকি কিছু ছিল আমার ব্যবসার জন্য, কিন্তু এই সময় সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল আমার বাচ্চারা। আমি ব্রোকারকে সেই দিনই ফোন করে বললাম যে আমার জন্য বাড়ির ব্যবস্থা করো, যে কোনো বাড়ি হোক, যত টাকা লাগুক, আমি এক্ষুনি ভাড়ায় যেতে চাই। পরদিনই ব্রোকারের কল চলে এলো, স্যার একটা বাড়ি আছে, আপনি আসুন, ভিজিট করে নিন আর ডান করে দিন। আমি আমার স্ত্রীকে এই ব্যাপারে জানিয়ে দিলাম আর বাড়ি দেখার জন্য বেরিয়ে গেলাম। যখন আমি সেই ব্রোকারের কাছে পৌঁছালাম, সে আমাকে নিয়ে বাড়ি দেখতে চলে গেল। আমি তখনই সেই বাড়িওয়ালাকে ডাকলাম। ওখানেই ভাড়ার চুক্তিপত্র লেখালাম আর তাকে টাকা পয়সা দিয়ে পরের দিনই শিফট হওয়ার কথা বলে চলে আসলাম। আমাদের ডিল যখন ফাইনাল হচ্ছিল, ঠিক সেই সময় আমার স্ত্রীর কল আসতে লাগলো। আমি বুঝলাম সে হয়তো জানতে চাইছে আমি কোথায়, দেরি হচ্ছে কেন। আমি কলটা ধরলাম না। এটাই ভাবলাম এই বাড়িওয়ালাকে একটু বিদায় করে নিই, তারপর স্ত্রীকে খুশির খবরটা দিব। কিন্তু আমি তখন কি আর জানতাম এটা আমার জন্য একটা ভয়াবহ দুঃসংবাদ যা তখন অপেক্ষা করছিল। আমি যখন সেই বাড়িওয়ালার সাথে কথা বলে বের হলাম, আমার স্ত্রীকে কল করলাম, সে জানালো সে হাসপাতালে। আমি যখন বিস্তারিত জিজ্ঞেস করলাম, বললাম সব ঠিক আছে তো, কি হয়েছে? সে আমাদের ছেলের নাম নিয়ে বলতে লাগলো, ও ছাদ থেকে লাফ দিয়েছে। আপনারা কল্পনাও করতে পারবেন না
তখন আমার মনের ওপর দিয়ে কি বয়ে গিয়েছিল। আমি পাগলের মতো, প্রায় অন্ধের মতো গাড়ি চালিয়ে কোনো রকমে হাসপাতালে পৌঁছালাম। সেখানে গিয়ে জানতে পারলাম আমার বাচ্চার দুটো পাই নষ্ট হয়ে গেছে। ডাক্তাররা তখন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তার প্রাণ বাঁচানোর জন্য। সে প্রায় 3 দিন আইসিইউতে ছিল। আল্লাহর রহমতে সে প্রাণ তো ফিরে পেল, কিন্তু পা দুটো চিরকালের মতো হারালো। আমার এই ছেলেটা শুধু কেঁদেই যাচ্ছিল, অঝরে কাঁদছিল। আমি জিজ্ঞেস করলাম, বাবা একটু বলো তো কি হয়েছিল? বাবা, আমি সেই ভয়ঙ্কর মহিলাটাকে দেখতে পেলাম। সে বারবার আমার কানে কাছে এসে বলছিল, লাফ দাও, লাফ দাও। আমি সেই সময় ছাদে ফুটবল খেলছিলাম। আমার বারবার ওই মহিলার কথা কানে আসছিল। তারপর জানি না কেন আমি তার কথা মেনে নিলাম। আমি ভাগ্যবান ছিলাম, আমার দুটো বাচ্চাই কোনো মতে বেঁচে গিয়েছিল। আমার ওই চৌধুরী লোকটার উপর খুব রাগ হচ্ছিল, কেননা এই অভিশপ্ত লোকটা আমাকে যে বাড়িটা দিয়েছিল সেখানে তার নিজের বাচ্চাদেরও মৃত্যু হয়েছে। সেই ভয়াবহ খবরটা আমাকে দেবে না। সবার আগে আমি আমার পরিবারকে নতুন সেই বাড়িতে শিফট করালাম। এখন আমি এই বাড়িটা বেচতে যাচ্ছিলাম, কিন্তু এই অবস্থায় নয়। আমি চাইছিলাম না নতুন কোনো পরিবার আবার এই ক্ষতির শিকার হোক। তারপর আমি আমার এক বন্ধুর সাথে এই নিয়ে কথা বললাম। সে এই ধরনের পীর ফকিরদের ব্যাপারে ভালোই জানত। সেই আমাকে ভরসা দিয়ে একজন পীরের কাছে নিয়ে গেল। আমি পুরো ঘটনা তাকে বললাম। সেই পীর আমাকে বলল, ওই বাড়িটা সম্পূর্ণ ঝাড়ু দেওয়ান এবং সেই ঝাড়ুতে যে ধুলা আসবে সেটাকে পলিথিনে ভরে সাবধানে আমার কাছে নিয়ে আসুন। আমি দারোয়ানকে দিয়ে সাবধানে পুরো বাড়ি ঝাড় দেওয়ালাম। তাতে যে মাটি এলো সেটা নিয়ে সেই পীরের কাছে চলে এলাম। সেই পীর যখন ওই মাটির ওপরে কিছু আমল করলো, বিশ্বাস করুন আমার সামনেই মাটি ভর্তি সেই পলিথিনটার মধ্য থেকে রক্ত বের হতে লাগলো। প্রথমে আমার মনে হলো এই পীর সাহেব হয়তো কোনো ভোজবাজি দেখাচ্ছেন। তারপর সেই পীর আমার কাছে 2-3 দিনের সময় চাইলেন। 3 দিন পর যখন আমি গেলাম, তখন সেই বাড়িটার পুরো ইতিহাস বা খোঁজ খবর বের করা হয়ে গেছে। তিনি বলতে লাগলেন, আগের যে বাড়িওয়ালা ছিল তার আপন ভাইয়ের বউ তার পরিবারের ওপর কালো জাদু করিয়েছিল। যেহেতু তাদের অনেক সন্তান ছিল না আর চৌধুরীর ঘরে 3টে ফুটফুটে বাচ্চা ছিল, তাই তার ভাবি মানে তার ভাইয়ের বউ সেই ব্যাপারে হিংসার বশবর্তী হয়ে এই কাজ করে। তারপর সেই পীর আমার বন্ধুর সাথে ওই বাড়িতে গেল। সে সরাসরি গিয়ে বাচ্চাদের ঘর থেকে বেশ কয়েকটা তাবিজ বের করলো। আর আমি অবাক হয়ে সব দেখছিলাম। এগুলো এমন এমন জায়গায় লুকোনো ছিল যা কারো নজরেই পড়ার কথা না। তারপর সে ওই বাড়িতে পানি ছেটালো, এক নাগারে দোয়া পড়তে লাগলো। এই কাজ সে প্রতিদিন নিয়ম করে করত এবং প্রায় 20 দিন ধরে এই কাজ চলতেই থাকলো। এবার সে বলল, এই বাড়িটা একদম পরিষ্কার হয়ে গেছে। তুমি চাইলে নিজেও এখানে থাকতে পারো, অথবা চাইলে বেঁচেও দিতে পারো। যখন আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল এই বাড়িটা পরিষ্কার হয়ে গেছে আর এতে জাদু বা কোনো কিছুর অশুভ প্রভাব নেই, তখন আমি এটা বেচে দিলাম। আমি যখন সেই পীরের কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করলাম, আমাকে বলুন, জাদু তো চৌধুরীর পরিবারের উপর করা হয়েছিল, তাহলে এর প্রভাব আমার বাচ্চাদের উপরে পড়ল কেন? পীর বললেন, জাদু যে বাড়িতে করা হয় সেখানে যদি ভাগ্যক্রমে অন্য কোনো পরিবারও এসে বাস করতে শুরু করে, তাহলে সেই জঘন্য জাদুর প্রভাব তাদের উপরেও পড়বে। যদি এই প্রভাবের মাধ্যমে জাদু করা হয়ে থাকে আর সেগুলো তোমার বাচ্চাদের ঘরেও মজুদ থাকে, তাহলে সেই ভয়ঙ্কর প্রভাব পড়াটাই স্বাভাবিক। শুকরিয়া আল্লাহর, তারা বেঁচে গেছে। কারণ যতটা ভয়ঙ্কর আর মারাত্মক জাদু করা হয়েছিল, একজন মহিলা জিনকে অনবরত এই কাজে নিয়োজিত করা হয়েছিল, সেখান থেকে বেরিয়ে আসা এত সহজ ছিল না। অর্থাৎ ওই মহিলা যাকে আমার বাচ্চারা দেখতো, সে আসলে একজন মহিলা জিন, যাকে এই জাদুর মাধ্যমে এখানে কাজে লাগানো হয়েছিল। পরে আমি ওই বাড়িটা বেচে দিয়েছিলাম, কেননা আমার আর সেখানে থাকার সাহস হয়নি। আমার তো এমনিতেও মনে ভয় ঢুকে গেছিল। তবে আল্লাহর শুকরিয়া, আমি যাদের কাছে বাড়িটা বেচে দিয়েছিলাম আমি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতাম। তাদের সাথে কখনো এমন কোনো ঘটনা ঘটেনি, আলহামদুলিল্লাহ। এখন আল্লাহই ভালো জানেন সেই চৌধুরী তার নিজের ভাইয়ের সাথে কেমন সম্পর্ক বজিয়ে রেখেছিল। তাদের নিজেদের মধ্যে কি শত্রুতা ছিল, তার ভাবি কেনই বা এই কালো জাদু করেছিল। এই ছিল ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন। এই বলেই
সিফাত আলম তার ঘটনা শেষ করেছেন, অর্থাৎ সিফাত আলম এই ঘটনাটা সংগ্রহ করেছেন। এই ঘটনাটি যিনি বলছেন তার নাম জুনায়েদ খান। আশা করছি ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুদের সাথে দারুণ সময় কাটাচ্ছেন আপনি। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই পরের ঘটনায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সব সময় ভালোর তলে, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। সেই 2014 সাল থেকে বাটন ফোনে ইয়ারফোন লাগিয়ে কখনো ঘরের জানালার পাশে, বাড়ির উঠোনে বসে আমি আমার ফুফাতো ভাই একসঙ্গে ভূত এফএম শুনতাম। কতই না মধুর ছিল সেই সময়। যাই হোক, ব্যক্তিগত কারণে আমি আমার নাম ঠিকানা গোপন রাখছি এবং সেটি কি কারণে ঘটনাটি পড়লে বুঝতে পারবেন। নাম ঠিকানা গোপন রাখতে চাইলেও তিনি এখানে নাম ঠিকানা এবং ফোন নাম্বার শেয়ার করেছেন, আমি সেটা পড়ে শোনাচ্ছি না। তারপরে তিনি লিখছেন, আমি বাংলা টাইপিংয়ে তেমন পারদর্শী নই, তাই অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি মূলত আমার সাথেই, অর্থাৎ আমাকে খাওয়ানোর জাদু। আমাদের এখানে এটাকে বলা হয় বান মারা। এটা মূলত হিংসার কারণে করা হয়ে থাকে। ছোটবেলা থেকে আমি এবং আমার পরিবার আমাদের এলাকার মধ্যে সবার থেকে অন্যরকম, মানে খুব ভালো এবং সম্মানিত ছিলাম। আমার দাদা আমাদের মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তিনি মারা গেছেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, আমিন। আমাদের চলাফেরা বাকি সবার থেকে আলাদা ছিল, আর আমরা গ্রামে থাকলেও আমাদের জীবনযাত্রা মোটেও গ্রামের মতো ছিল না। তো এটাই ছিল সেই মানুষরূপী শয়তানের হিংসার মূল কারণ। যারা আমাকে এই কুফরিটি করেছিল, হ্যাঁ, তারা দুজন মহিলা মিলে, এবং তারা আপন যা এবং পরিবারে এই ধরনের কাজ অনেক আগে থেকেই তারা করে আসছে। এক কথায় তাদের পরিবারের সবাই কুফরি কবিরাজ টাইপের বিভিন্ন ঝাড়ফুঁক করে বেড়ায়। ঘটনার সূত্রপাত হয় 2016 সালে। আমি তখন 10ম শ্রেণীতে পড়ি। আমার আব্বু আমাদের বাড়িতে একটা সমিতি খোলে। যেহেতু আমাদের পরিবার সবার কাছে অনেক বিশ্বস্ত ছিল, তাই আমাদের গ্রাম এবং পাশের গ্রামের অনেক মানুষ আমাদের সেই সমিতিতে টাকা জমাতো। আর এর আগেও এমন 2-3 বার সমিতি করে আব্বু সবাইকে তাদের টাকার হিসাব পরিপূর্ণভাবে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু এবার ঘটল এক বিপত্তি। এখান থেকেই সেই বিভৎস কালো জাদুর সূত্রপাত। আমি সবার ছদ্মনাম ব্যবহার করছি। ধরেন তার নাম জাবেদা। এই জাবেদা এবার সমিতির হিসাবে কিছু গরমিল করার চেষ্টা করে। তার দাবি সে নাকি আরো 5,000 টাকা বেশি পাবে। কিন্তু সমিতির খাতায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে তার হিসেব পরিপূর্ণভাবে আব্বু বুঝিয়ে দিয়েছে। সমিতির সকল সদস্যর কাছে আব্বু তার হিসেব মিলিয়ে দেয় এবং সকলের একই কথা, জাবেদার হয়তো কোনো ভুল হচ্ছে, কিন্তু সে সেটি মানতে নারাজ। এক পর্যায়ে সে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং আমার আব্বু আম্মুর সঙ্গে মারামারির পর্যায়ে চলে যায়। মেম্বার সাহেব এসে বিষয়টি দেখেন। তিনিও হিসাব করে দেখেন আব্বুর হিসাবে কোনো গরমিল নেই। মেম্বার তখন জাবেদার স্বামীকে একটা চড় মেরে সেখান থেকে তাদের সমিতির পাওনা টাকা দিয়ে বিদায় করে দেয়। কিন্তু কে জানতো এই ঘটনার পরে সে আমাদের থেকে এইভাবে বদলা নেবে। অনেক দিন কেটে যায়। এর মধ্যে আমার বড় ভাই কোথা থেকে যেন একটা কুকুরের বাচ্চা নিয়ে আসে পালার জন্য। কিছুদিন সেই কুকুরটিকে খাওয়ানোর পরে ও পোষ মেনে যায়। কিন্তু আমি একদিন সন্ধ্যার একটু পরে বাইরে যাওয়ার সময় দেখি সেই কুকুরটি জাবেদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে।
এবং তার মুখে একটা বড় কালো মোরগ, যার মাথা কেউ কেটে ফেলেছে, কিন্তু তার মাথার জায়গা থেকে এক ফোঁটা রক্তও বের হচ্ছে না। মোরগটা তখনও নড়ছে। আমি এইটা দেখে সাথে সাথে কুকুরটাকে থাবা দিয়ে ধরতে গেলে সেই মোরগটা রেখে আমার দিকে খুবই হিংস্রভাবে তেড়ে আসে এবং আমার পায়ে কামড় দিতে চায়। আমি একটু লাফ দিয়ে ওঠায় সে আমাকে কামড় দিতে পারে না। নখ দিয়ে আমার পায়ে আঁচড় কেটে দেয় এবং আমার পা অনেকখানি কেটে রক্ত বেরিয়ে আসে। আমি ক্ষতস্থান ধরে বাড়ির দিকে আসতে লাগলে পেছন থেকে কুকুরটি আমার দিকে তাকায় এবং দেখি সে আমার যে জায়গা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে সেটি চেটে চেটে খাচ্ছে। বিষয়টি দেখে আমি একটু ঘাবড়ে যাই। আমাদের পোষা কুকুরটি আমাদের সাথে এমন আচরণ করলো, কেনই বা করলো সে? আমি তখন বাড়িতে না গিয়ে আমাদের মোড়ের পল্লী ডাক্তারের কাছে গেলাম এবং ক্ষতস্থানটি দেখাতে গিয়ে চমকে উঠলাম। একটু আগে আমার পায়ে আঁচড় লেগে রক্ত বেরিয়ে এসেছিল, কিন্তু কি অদ্ভুত, মোড়ে আসতে আসতেই সেই ক্ষতস্থানটি সামান্য একটা আঁচড়ের দাগে পরিণত হয়ে গেল। দাগটি এতই নগণ্য দেখাচ্ছে যে ওখান থেকে রক্ত বের হওয়ার কথাটা আমিও বিশ্বাস করতে পারছি না। এক অদ্ভুত অনুভূতি নিয়ে বাড়িতে আসলাম, আম্মুকে বিষয়টা জানালাম। আম্মু আমাকে আশ্বাস দিয়ে বলল, হো কিছু না, সামান্য একটু আঁচড় লেগেছে, একটু স্যাভলন লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে। আমিও স্যাভলন লাগিয়ে পরিষ্কার করে নিলাম জায়গাটা। রাতে আমি যখন ঘুমিয়ে পড়লাম তখন মনে হচ্ছিল 4-5টা সূঁচ গরম করে আমার ওই পায়ে ঢুকিয়ে দিচ্ছে। আমি আম্মুকে ডেকে ব্যথার কথা বললাম। আম্মু বলল সকালে সেই জাবেদার যা অর্থাৎ জাবেদা ভাবির কাছ থেকে গাছ এনে খাওয়াবে, এতে করে নাকি কুকুরের বিষ নেমে যাবে। আম্মু রসুন আর সরিষার তেল গরম করে একটু মালিশ করে দিল, ব্যথাটা একটু কমলো, কিন্তু আমি পা নাড়াতে পারছিলাম না। সেই রাতেই আমি খেয়াল করলাম বাইরে থেকে আমাদের সেই কুকুরটা অদ্ভুতভাবে গোঙাচ্ছে। সেই রাতটাকে কোনোভাবে পার করলাম। আম্মু সকালবেলা উঠে সেই বাড়িতে গিয়ে 2টো কলা এনে আমাকে বলল খেয়ে নিতে। মাগরিবের সময় দ্বিতীয় কলাটি খেতে হবে, এখন খেতে হবে প্রথমটি। আমিও সেই মতোই খেলাম, কিন্তু আমি কি জানতাম আসলে সেই কলার মাধ্যমে আমার পেটের মধ্যে বান মারা হলো। 1 বছর কেটে গেল, এর মধ্যে আমার তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করতাম, কুকুরটি আমাকে দেখলেই আমার থেকে দৌড়ে পালায়, কিছু দূরে গিয়ে আমার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ একদিন আমার ফুফাতো ভাই এসে বলছে আমাদের ওই কুকুরটিকে নাকি কুকুর মারার এক টিম এসে মেরে ফেলেছে এবং আমার ফুফাতো ভাই কুকুরটিকে এনে মাটি চাপা দিচ্ছে। আমিও গেলাম এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, কুকুরটিকে গর্তে রাখার সময় ওর মুখ থেকে বিশ্রী উটকো একটা গন্ধ এসে আমার নাকে লাগে। আমি আমার ভাইকে বললাম, তুই কোনো গন্ধ পাচ্ছিস? সে আমাকে বলল, কই না। আমি ভাবলাম আমার মনের ভুল, কিন্তু কুকুরটিকে পুঁতে রেখে বাসায় আসার পরেও সেই দুর্গন্ধটি আমি টের পাচ্ছিলাম। কিছুদিন কোনো কিছু খেতে পারলাম না। পরদিন সকাল থেকে শুরু হলো আমার পেট ব্যথা, একেবারে বিছানায় পড়ে গেলাম। 1 মাসের মধ্যে 3-4 বার আমার পেটে এরকম সমস্যা হতে লাগলো। কিছুদিনের মধ্যে আমার ওজন 66 কেজি থেকে 53 কেজিতে নেমে আসলো। আমি একদম রোগা হয়ে যেতে লাগলাম। আমি রাজশাহী মেডিকেলে গিয়ে ভালোভাবে সবকিছু টেস্ট করালাম, কিন্তু আমার সকল টেস্টের রিপোর্ট একদম স্বাভাবিক। ডাক্তার ওষুধ দিলেন এবং বললেন এবার এরকম হলে আমি একসাথে 500 mg'র 2টা অ্যান্টিবায়োটিক যেন খেয়ে নিই। মেডিকেল থেকে বাড়িতে আসার 2 দিনের মাথায় আবার আমার সমস্যা হলো। আমি ডাক্তারের কথা মতো ওষুধ খেতে থাকলাম। এর মধ্যে আমি একটি বিশেষ জিনিস খেয়াল করলাম, আমি যখনই কোনো ভালো খাবার খাই অর্থাৎ মাছ মাংস খেলেই আমার এই সমস্যাটি বেশি হয়। নর্মাল হলে আমি ঠিক থাকি। 1 মাস ওষুধ খাবার পরে আমি বেশ কিছুদিন সুস্থ থাকি, তবে বিপত্তিটা বাধে রমজান মাসে। 13তম রমজানে আমার এই সমস্যা আবার শুরু হয় এবং ভালো খাবার নয়, আমি পানি খেলেও সেটা আমার শরীর থেকে বেরিয়ে যায়। এইভাবে চলতে চলতে ঈদ পড়ে যায়। আমি বিষয়টি টের পেয়ে যাই এটা কোনো সাধারণ অসুখ নয়। আমি ঈদের 4র্থ দিন রাতে স্বপ্নে দেখি আমার ঘরের এক কোণায় আমি নিজেই বসে থেকে আমাকে দেখছি এবং আমি আমাকে ডাকার আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। এক পর্যায়ে যখন আমি যাকে ডাকছি সে চোখ খুলে আমার দিকে তাকায়, আমি ঘুমের মধ্যেই চিৎকার দিয়ে উঠি। আমার শরীর পুরো ঘামে ভিজে গেছে। এ কি দেখলাম আমি দেখলাম আমার পেট থেকে সাপের মতো কোনো অবয়ব আমার মুখ দিয়ে বেরিয়ে আসছে।
আমি ঘুমের মধ্যে চিৎকার করে ওঠার কারণে আমার আব্বু আম্মু আমার ঘরে আসে এবং লাইট জ্বালাতেই দেখে আমার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। বলে রাখি, আব্বু আম্মু এই সকল জিন ভূত জাদুটোনায় বিশ্বাস করে না। তারা ভাবে আমার অসুস্থতার কারণেই এমন হচ্ছে। আমিও তাদেরকে আমার স্বপ্নের ব্যাপারে কিছু বললাম না। পরদিন সকালে আমি আবার অসুস্থ হয়ে পড়ি, কিন্তু এবার আর টয়লেট নয়, বরং আমি বমি করতে থাকি, আর বমি দিয়ে সেই কুকুরের মুখের মতো দুর্গন্ধ বের হয়। সারাদিন কিছু খেতে পারলাম না। রাতে আমাকে নরম ভাত রান্না করে দেয়া হলো, মুখে তুলে খাইয়ে দেয়া হলো। আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছি যে নিজের হাতে ভাত উঠিয়ে পর্যন্ত খেতে পারছিলাম না। আমার এই অবস্থা দেখে আম্মু সেই রাতে আমার কাছেই শুয়ে থাকলেন এবং আমি কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে আমি এবার স্বপ্নে দেখি আমার বাড়ির উঠোনে দাঁড়িয়ে আমার আম্মুকে আমি ডাকছি, কিন্তু আম্মু কোনো সাড়া না দেয়ায় আমি রান্নাঘরের দরজার সামনে যেতেই গত স্বপ্নের মতোই আরেকটি অবয়ব এসে আমাকে টেনে রান্নাঘরে নিয়ে যায়। আমার ঘাড়ের পেছন থেকে এমনভাবে চেপে ধরে আমি ঘুমের মধ্যেই আবার চিৎকার দিয়ে উঠি। আম্মু আমাকে ডেকে ওঠান এবং দেখেন আমি ঘুমের মধ্যেই আমার কাপড় ভিজিয়ে ফেলেছি। আমি তড়িঘড়ি করে উঠে যাই এবং বাথরুমে গিয়ে আবার বমি করতে থাকি। আমার বমি দিয়ে কালো রক্ত বেরিয়ে আসে। সেই রক্ত দিয়ে কুকুরের মুখের সেই দুর্গন্ধ তীব্রভাবে বেরিয়ে আসে। আমার বুঝতে বাকি রইল না আমার সাথে খুবই খারাপ কিছু ঘটছে। আমি আর দেরি করলাম না। পরের দিন সকালে আমার বন্ধু আবিরকে বিষয়টি জানাই এবং তাকে একজন ভালো কবিরাজের খোঁজ করতে বলি। আমার বন্ধু আবির অনেক ধার্মিক এবং খুবই ভদ্র একটা ছেলে। সে আমাকে সঙ্গে সঙ্গে এক কবিরাজের সন্ধান দিল। আমি আর এক মুহূর্ত দেরি না করে ওর সাথে বেরিয়ে পড়ি সেই কবিরাজের বাড়ির উদ্দেশ্যে। আবির তার বাইক নিয়ে আমার বাড়িতে আসে এবং আমাকে ধরে তার বাইকে উঠিয়ে রওনা দেয়। কবিরাজের বাড়িতে পৌঁছানোর সাথে সাথে আবির আমাকে ধরে কবিরাজের ঘরে প্রবেশ করানোর জন্য। কবিরাজ আমাকে দেখে বলে, বড্ড বেশি দেরি করে ফেলেছি, অনেক ক্ষতি হয়ে গেছে আমার। এই বলে কবিরাজ আমার হাতে ধরে কিছু দোয়া পড়েন। আমাকে ফোঁ দিতেই আমার পেটের মধ্যে তীব্র ব্যথা ও জ্বালাপড়া করতে থাকে। আমি ওমা বলে মাটিতে লুটিয়ে পড়ি। কবিরাজ তখন আবিরকে বলে, আমাকে খাওয়ানো জাদু করা হয়েছে এবং আমার সাথে থাকা কারিন জিনকে তারা বশীভূত করে রেখেছে। জাদুর মাধ্যমে আমার পেটের মধ্যে একটা জিন চালান করা হয়েছে, যার কারণে আমার পেটের মধ্যে পচন সৃষ্টি হয়েছে। জাদুর মাধ্যমে সেই পচনকে অদৃশ্য করে রাখা হয়েছে, যার কারণে কোনো রোগ ধরা পড়ছে না। কবিরাজ তখন আবিরকে বলে, আমাকে রুকাইয়া করতে হবে এবং এতে কিছু জিনিস প্রয়োজন হবে। একটি ছোট বালতি 2 লিটারের এবং পানির 250 গ্রামের বোতল, সরিষার তেল, এই সমস্ত। আবির সেই সকল কিছু আনলে কবিরাজ আমাকে একটি অন্য ঘরে নিয়ে যায় এবং সামনে কালো বালতি রেখে আমাকে বলে, রুকাইয়া চলাকালীন আমার প্রচুর পরিমাণে বমি হবে, আমি যেন সেই বালতির মধ্যে বমি করি। এবং 2 লিটার পানি পরিয়ে আবিরের হাতে দিয়ে বলে, রুকাইয়া চলাকালে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেলে এই পানি যেন আমার শরীরে ছিটিয়ে দেওয়া হয়। প্রায় 1.5 ঘন্টা চলল আমার রুকাইয়া। আমি সমানে বমি করছি এবং আমি আমাকে দেখতে পাচ্ছি সেই কলা, সেই গাছগুলো একে একে বেরিয়ে আসছে। রুকাইয়া শেষে তিনি আমাকে 1 বোতল পড়া পানি দিয়ে আমার মাথার ওপরের অংশে মাসাজ করে দিলেন, আর 1 বোতল পানি পরিয়ে দিয়ে বললেন, আমি গোসল শেষে গা মোছার পরে এই পানি যেন আমার শরীরে ঢেলে দেই। এই পানি গায়ে শুকিয়ে না যাওয়া পর্যন্ত যেন আমি কোনো কিছু না খাই। এই বলে আজকের মতো আমাকে বাড়ি পাঠিয়ে দেয়া হলো এবং শনিবারে মাগরিব নামাজ শেষে আবার যেন এখানে আসি সেই ব্যাপারে পরামর্শ দেয়া হলো। আমি বাড়িতে চলে আসি এবং তার কথা মতো আমি চিকিৎসা নিতে থাকি। শুক্রবার সকাল থেকে যেন আমি কেমন একটা অস্বস্তি অনুভব করতে থাকি। রাতে যখন আমি ঘুমিয়ে পড়ি তার কিছুক্ষণ পরে হালকা মৃদু হাসির শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। হাসির শব্দটা বাইরের ব্যালকনির থেকে আমার দিকে আসছে বলে মনে হয়। সাহস করে ব্যালকনিতে প্রবেশ করতেই আমি আঁতকে উঠি। আমি দেখি আমি আমার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার চেহারা কি বিভৎস হয়ে আছে, আর হাতে সেই মোরগের দেহাবশেষ। আমি কুকুরটিকে দাঁড়িয়ে গড়গড় আওয়াজ করতে দেখি। আমার সামনে সেই অবয়বটি আবার এসে দাঁড়ায়। আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফেরে আমি দেখতে পাই আমার হাতে স্যালাইন এবং ক্যাথেটার লাগানো। আমার ছোট ফুপু আমার পাশে বসা। আমি ফুপুকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ফুপু আমাকে যা বলে তা শুনে আমার মধ্যে কি হচ্ছিল আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি
দিন পর ঘুম থেকে উঠেছি। আমাকে সেই রাতের বেলাতেই রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। রবিবার বিকেলে আমাকে বাড়িতে নিয়ে আসা হয়। আজ নাকি মঙ্গলবার। আমি সঙ্গে সঙ্গে আমার বন্ধু আবিরকে ফোন করি, কিন্তু তার ফোন বন্ধ পাচ্ছিলাম। আমি ফুপুকে জিজ্ঞেস করলাম আবিরের কথা। বলে রাখা ভালো, আমার পরিবারের মধ্যে আমার আম্মু ব্যতীত আর কেউ জানতো না যে আমি কবিরাজের কাছে গিয়েছিলাম, কারণ তারা সেগুলো মোটেও বিশ্বাস করতো না। ফুপু আমার মুখ থেকে আবিরের কথা শুনেই যেন অপ্রস্তুতভাবে উত্তর দিল, কেন, আবিরকে কি দরকার? আর আমি জ্ঞান ফিরেই কেন আবিরের কথাই বা জিজ্ঞেস করছি। আমি ফুপুর এই কথাটা কিছুটা আন্দাজ করতে পারলাম। আবিরের কিছু একটা হয়েছে। আমি ফুপুকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আমাকে বলো। ফুপু আমাকে আবিরের সাথে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনা বলতে লাগলো। আমি শুক্রবার রাতে অজ্ঞান হয়ে যাবার পরে আমাকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। আমার ফুপুর বাড়ি আর আবিরের বাড়ি একদম পাশাপাশি। সেই দিন রাতে আবিরকে নাকি তার মা খাবার জন্য ডাক দেয়, কিন্তু আবিরের কোনো সাড়া না পেয়ে তার ঘরে ঢুকে দেখে আবির নেই। সবাই মিলে আবিরকে অনেক খোঁজাখুঁজি করার পরেও তার কোনো খোঁজ মেলে না। তখন প্রায় রাত 2টা বাজে। হঠাৎ করে আবিরকে খুঁজে পাওয়া গেল আমাদের এলাকার কবরস্থানের একটা ভাঙা কবরের ওপর। তার অর্ধেক শরীর বাইরে আর অর্ধেকটা কবরের ভেতরে। গ্রামের মানুষ তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। তার জ্ঞান ফিরলে তাকে সবকিছু জিজ্ঞেস করা হয়। সে কোনো কথা বলে না। পরদিন সকালে আবির ফুপুর কাছে গিয়ে ভাঙা ভাঙা গলায় ফুপুকে বলে আমাকে এবং আবিরকে যেন যত দ্রুত সম্ভব একসঙ্গে সেই কবিরাজের কাছে নিয়ে যায়। এই বলে ফুপু আমাকে জিজ্ঞেস করে, তুই কোনো কবিরাজের কাছে গিয়েছিলি? কেন গিয়েছিলি? আমি ফুপুকে সব কথা খুলে বললাম। ফুপু তখন আর দেরি না করে সঙ্গে সঙ্গে একটা অটো ভাড়া করে আমাকে নিয়ে আবিরের বাসায় চলে যায়। আমার ছোট ফুপুকে আমার বাবা খুবই ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন, তাই ফুপুকে কেউ একটা কথাও জিজ্ঞেস করলো না। আবিরের বাড়ি থেকে আবিরকে উঠিয়ে আমরা সেই কবিরাজের বাড়িতে চলে যাই। রাস্তায় ফুপু আবিরকে জিজ্ঞেস করে সেই দিন রাতে আবিরের সাথে কি ঘটেছিল। আবির ভয় মিশ্রিত কণ্ঠে বলতে শুরু করে, আবির সেদিন রাত্রে মোবাইল দেখছিল। আমি নাকি আবিরকে ডেকে বাইরে নিয়ে আসি। আবিরকে বলি কবিরাজ আমাদের দুজনকে এক্ষুনি কবরস্থানে যেতে বলেছে। আমরা কবরস্থানের দিকে রওনা দেই। হঠাৎ করেই আমি নাকি তার হাত চেপে ধরি এবং টানতে টানতে কবরের ভেতরে নিয়ে যেতে চাই। আবির নাকি হঠাৎ আমার মুখের দিকে তাকাতেই ওর দুনিয়া উলট পালট হয়ে যায়। সে দেখে এই পাশটায় আমার মুখের একটা অংশে কোনো মাংস নেই। সে একটা শব্দও করতে পারছে না। আমি জোর করে তাকে কবরের দিকে নিয়ে যাই। সে একটা টু শব্দও করতে পারে না এবং বিদ্যুৎ চমকানোর মতো একটা ঝলকানি হয় সেই সময়, এবং সেই অবয়বটা ওই সময় নাকি তাকে আঘাত করে এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফিরলে দেখে যে চাচা এবং আরো 3-4 জন মিলে তাকে কবর থেকে ওঠাচ্ছে। 2 দিন যাবৎ আবির কোনো কথা বলতে পারেনি। এই বলতে বলতেই কবিরাজের বাড়িতে এসে পৌঁছাই আমরা। কবিরাজ আমাদের দেখে খুবই তাড়াহুড়া করে ঘর থেকে একটি পানির মগ এনে তাতে কিছু পরে ফুঁ দিয়ে আবিরের গায়ে ছিটিয়ে দেয়। সাথে সাথে তার পুরো শরীরে যেন আগুন লেগে যায়। সে চিৎকার করে ওঠে। কবিরাজ এবার একটা সরিষার তেলের বোতলে কিছু পরে ফুঁ দিয়ে আবিরের মাথায় ঢেলে দিলে সে শান্ত হয়ে যায়। এবার কবিরাজ আমাকে দেখে বলে, আল্লাহ তোমার আয়ু রেখেছে, তুমি বেঁচে গেছো। তারা তোমার কারিন জিনকে খুব খারাপ এবং শক্তিশালী বান মেরে বশ করে রেখেছে। আর আবির তোমাকে সাহায্য করায় তোমার কারিন জিনকে দিয়ে আবিরকে সেই দিন রাতে মেরে ফেলার চেষ্টা করেছিল। আবির অনেক ধার্মিক হয়। আবিরের কারিন জিন তোমার জিনের চেয়ে শক্তিশালী ছিল, তাই তার তেমন কোনো ক্ষতি করতে পারেনি। এই কথা শোনার পর আমার ফুপু কবিরাজকে জিজ্ঞেস করলো কে বা কারা এই কাজগুলো করেছে। কবিরাজ উত্তর দেন, ধৈর্য ধরুন, সব জানতে পারবেন। তিনি বললেন আমাকে আর আবিরকে নিয়ে আজকেই রুকাইয়া করতে বসবেন। যারা আমার সাথে এই কাজ করেছে তারা আবার সক্রিয় হয়ে বান মারার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কবিরাজ আমাকে এবং আবিরকে নিয়ে তার সেই আগের ঘরে 30 মিনিটের মতো রুকাইয়া করেন। 30 মিনিট পরে আবিরকে বের করে নিয়ে যান, কিন্তু আমাকে বসিয়ে রাখেন। মিনিট 5 পর তিনি আমার বাম হাত শক্ত করে চেপে ধরেন এবং দোয়া পড়তে থাকেন। প্রায় 20 মিনিট পরে
আমি আমার গায়ে কেমন যেন একটা জ্বালা পোড়া অনুভব করতে লাগলাম। আমার শরীর প্রচণ্ড রকমের গরম হয়ে উঠতে লাগলো। তারপর আমার আর কিছু মনে নেই। আমি মনে করেছিলাম আমি যেন জ্ঞান হারিয়ে ফেলেছি, কিন্তু না, ফুপুর মুখ থেকে শুনলাম সবকিছু। ফুপু বলছে আমার শরীর ঘামতে ঘামতে আমার মাথা থেকে যেন ধোঁয়া বের হচ্ছে, এরকম একটা অবস্থা। হঠাৎ আমার চোখ উল্টে যায়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়। আমি গোঙাতে শুরু করি। কবিরাজ আমার কারিন জিনকে আমার মধ্যে হাজির করান। কবিরাজ জিনকে জিজ্ঞেস করেন আমাকে কে বা কারা এই ক্ষতি করেছে, কেনই বা করেছে, এর প্রতিকার কি। আমি নাকি হাসতে হাসতে কবিরাজকে বলি সে আমার কিছুই করতে পারবে না। সে যার চিকিৎসা করছে তাকে অনেক আগেই মরণ বান মারা হয়েছে। কবিরাজ তখন আবার কিছু দোয়া পড়ে সাহায্যকারী জিনকে হাজির করে এবং এর প্রতিকার সম্পর্কে জানতে চায়। জিন তখন বলে এই বান কাটানো সম্ভব না। অমাবস্যার রাতে কালী জিনকে 2টি পাঠা বলি দিয়ে আমাকে এই মরণ বান মারা হয়েছে এবং পাঠা দুটোর মাথায় আমার চুল, হাতের নখ এবং আমার ব্যবহার করা গামছার অংশ দিয়ে দেওয়া হয়েছে। আমার কারিন জিনকেও তারা আটকে রেখেছে। এই বান কোনোভাবেই কাটানো সম্ভব না। একটু আগে আপনি যেই কারিন জিনকে ডেকেছিলেন সেটি ছিল যারা বান মেরেছে তাদের চালান করা কারিন জিন। তবে এর একটা উপায় আছে, সেটা আজকেই করতে হবে, কারণ আজকে অমাবস্যা। আবিরকে যেই কবরের ওপরে পাওয়া গিয়েছিল সেই কবরের মধ্যে রাখা আছে 2টি পাঠার মাথা এবং তাবিজের মধ্যে রাখা আছে চুল, নখ এবং সেগুলো তার মধ্যে একভাবে রাখা হয়েছে। এগুলো বের করে উদ্ধার করে পুড়িয়ে ফেলতে হবে। জাদুটা কালীজিনকে দিয়ে করা হয়েছে, তার বিপরীতেই এই জাদুকে ব্যবহার করতে হবে। তবে সাবধান, সামান্য ভুল হলেও অনেক বড় মাসুল গুনতে হবে। কবিরাজ তখন আবিরকে এবং কবিরাজের একজন ছাত্রকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায় এবং জিনের দেয়া তথ্য মতে তিনি সব কাজ সম্পূর্ণ করেন। 20 মিনিট পরে আমার জ্ঞান ফিরে আসে। আলহামদুলিল্লাহ, আমি অনেক শান্তি অনুভব করি। আমার মনে হচ্ছে আমার মাথা থেকে বিরাট একটা বোঝা নেমে গেছে, সুস্থ লাগছে। ফুপু কবিরাজকে জিজ্ঞেস করলেন কে বা কারা এই কাজ করেছে। কবিরাজ তখন একটু মুচকি হেসে বললেন আপনারা নিজেরাই দেখতে পাবেন যারা এই কাজ করেছিল তাদের করুণ পরিণতি। 1 বছরের মধ্যে আমি সত্যিই সেই পরিবারটিকে একেবারে পথে বসে যেতে দেখি। একটা ছেলের বউ নেই, চলে গেছে। বড় ছেলে পাগল হয়ে রাস্তায় ভিক্ষা করছে। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আলহামদুলিল্লাহ, আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমি কিছুদিন আগে বিয়েও করেছি খুব তাড়াতাড়ি। হয়তো আল্লাহ আমাদের ঘর আলোকিত করে একটা সন্তান দান করবেন। সে এখন মায়ের গর্ভে চলে এসেছে। দোয়া করবেন আমাদের জন্য। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। আর সেই 2 মহিলার শ্বশুরের একটি জঘন্য ঘটনা রয়েছে যা আমাদের এলাকার সবাই জানে, কিভাবে একটা মানুষকে বান মেরে অনেক বছর পাগল করে রাখা হয়েছিল। ধন্যবাদ রাসেল ভাই। এবং এটা বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আশা করছি যারা এই ঘটনাটি শুনলেন তাদের কাছেও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। কথা না বাড়িয়ে ঘটনায় যাব। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি শামীম সাদি, বর্তমানে দুবাইয়ে থাকার কারণে ঘটনাটি ইমেল করে পাঠালাম এবং ঘটনাটি পড়ে শোনালে অনেক খুশি হব। কোথায় যেন পড়েছিলাম একজন মানুষ তার জীবনে নাকি অন্তত একবার অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়। সেদিন আমিও একবার এমন একটা ঘটনার মুখোমুখি হয়েছিলাম। অবশ্যই এর পেছনে কোনো যুক্তিসঙ্গত কারণ ছিল, যা তখন না বুঝলেও এখন বুঝি।
আগে যতজনকে বলেছিলাম কেউ বিশ্বাস করেনি, উল্টো হাসাহাসি করেছে। তাই আজ আপনাদের আমার জীবনের সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করব, যার ফলে আমি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়েছিলাম যে টানা কয়েক মাস আমি ভীষণ আতঙ্কের মধ্যে ছিলাম। এমনকি টয়লেটে যাওয়ার সময়ও আমার পাশে কাউকে থাকতে হতো। মূল ঘটনায় আসি। সময়টা 2018। তখন আমি নারায়ণগঞ্জের একটি স্কুলে পড়ি। স্কুলের এক্সাম শেষে লম্বা একটা ছুটি, তাই নানুর বাড়িতে বেড়াতে যাবার জন্য ব্যাগ রেডি করে রওনা দিলাম একাই। একা যেতে তেমন কোনো প্রবলেম হতো না, কারণ এক বাসে করেই মূল গন্তব্যে পৌঁছে যেতে পারতাম। বলে রাখা ভালো, নারায়ণগঞ্জ থেকে শেরপুর যেতে 5 থেকে 6 ঘন্টার মতো লাগতো। বেশ লম্বা একটা ছুটি কাটিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে সব গুছাতে লাগলাম। এমন সময় নানু কিছু কাঁচা মাংস আর ভাজা পিঠা দিতে চাচ্ছিল। অবশ্য নিতে চাচ্ছিলাম না, কিন্তু জোর করেই ধরিয়ে দিল আর বলল, হ্যাঁ, গাড়ি করে চলে যাব, এতটা প্রবলেম হবে না। যেই ভাবা সেই কাজ। সবকিছু গুছিয়ে রওনা দিলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। ওখান থেকেই সব ধরনের বাস পাওয়া যায়। তো বাস স্ট্যান্ডে আসার পর জানতে পারলাম শেরপুর নারায়ণগঞ্জের বাসের কিছু প্রবলেম হয়েছে, বাস যাবে না। এমনিতেই আমি এই রাস্তায় নতুন, আর এমন সিচুয়েশনে পড়েছি আম্মু নানু এদেরকে বললে নেক্সট টাইম একা একা কোথাও বেড়াতেও দেবে না। তাই কাউন্টারের এক আঙ্কেলকে বললাম। আঙ্কেল বলল, এখান থেকে গাজীপুর যাও, ওখান থেকে সব বাস পাবে। তাই দেরি না করে রওনা দিলাম গাজীপুরের উদ্দেশ্যে। 3 ঘন্টার মধ্যে এসেও পড়লাম। গাজীপুর চৌরাস্তায় নামার পর তেমন একটা চিনি না, যেই কারণে একটু ঘোরাঘুরি করলাম বাস কাউন্টারের খোঁজে। ভাগ্য এতটাই খারাপ, এখানেও বাস মিলল না। যাই হোক, ঘটনা এত বড় না করে মূল ঘটনা বলি। আমি রোডের এক কোনায় দাঁড়িয়ে পানি খাচ্ছিলাম আর ভাবছিলাম কিভাবে যাব। এমন সময় একটা লোক এসে বলল, কোথায় যাবেন? আমি বললাম, নারায়ণগঞ্জ, কিন্তু বাস পাচ্ছি না। ভদ্রলোকটি বললেন উনি যাবেন গুলিস্তান, আর আমাকে ওনার সাথে যেতে বললেন, অফার করলেন। তবে উনি বাসে না, ট্রেনে করে যাবেন। আমি যেহেতু রাস্তায় নতুন, তাই রাজি হয়ে গেলাম। এছাড়া বেশ রাতও হয়ে গেছে। ভদ্রলোকটি আমাকে নিয়ে ট্রেন স্টেশনে পৌঁছালেন। কিছুক্ষণের মধ্যে কমলাপুর স্টেশনের ট্রেনটা এসে পড়ল। কিন্তু অবাক করার মতো ভেতরে যথেষ্ট পরিমাণ জায়গা থাকার পরও লোকটি ট্রেনের ছাদে উঠে বসলেন এবং আমাকে হাতটি বাড়িয়ে দিয়ে বললেন, উঠে পড়ো। আমিও উঠে পড়লাম। ওনাকে বললাম যে আমরা তো চাইলে ভেতরে বসতে পারতাম, ছাদে উঠলাম কেন? এখানে তো অনেক রিস্কি একটা ব্যাপার। তেমন একটা পাত্তা না দিয়ে উনি বলে উঠলেন, বাসায় কে কে থাকে? আর এছাড়াও তিনি জিজ্ঞেস করলেন আমি কি করছি এই সব। যাই হোক, গল্প করতে করতে কমলাপুর স্টেশনে পৌঁছে গেলাম। আস্তে আস্তে প্রায় রাত 12টা বেজে গেছে। এখন পড়লাম আর একটা দুর্বিপাকে। এই সময় নারায়ণগঞ্জের একটা বাসও নেই। আমার ভীষণ ভয় লাগলো, কারণ শুনেছিলাম গুলিস্তান একটা বিপজ্জনক এলাকা, যেখানে দিনে দুপুরেই সবকিছু চুরি করে নিয়ে যায়। আর এখন তো অনেক রাত। আমার ভয় হতে লাগলো। ভদ্রলোক বললেন যে অনেক রাত যেহেতু হয়েছে, বাস পাচ্ছ না, তুমি আমার বাসায় চলো, ভোরবেলায় বাসে করে চলে যাবে। আমি যেতে চাচ্ছিলাম না, মনে মনে ঠিকই, কিন্তু এমন একটা সিচুয়েশনে আমি তার কথায় নাও করতে পারছি না। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। তো যাবার আগে ওনাকে বললাম, অনেক রাত হয়েছে, রাত্রে তো আমরা খাইনি, চয়ের কিছু খেয়ে নেই। তো ওনাকে নিয়ে একটা বিরিয়ানির দোকানের সামনে গেলাম, কিন্তু উনি আমাকে বললেন যে ওনার প্রবলেম আছে, তাই বিরিয়ানির দোকানে উনি যেতে পারবেন না। আমাকে খেয়ে আসতে বললেন। আমি খাওয়া দাওয়া করে ওনার জন্য একটা পার্সেল নিয়ে আসলাম, কিন্তু ওনাকে পাচ্ছি না। ঘটনাটা মূলত এখান থেকেই শুরু। আমি পাগলের মতো তাকে খুঁজছি, কারণ এই মুহূর্তে আমি ভীষণ একা। আমি অনেকক্ষণ খোঁজার পর যখন তাকে পাচ্ছিলাম না, হঠাৎ করে পেছন থেকে ডেকে উঠলেন, এই যে এসে পড়েছি। আমি ওনাকে দেখে অনেকটা খুশি হয়েছিলাম। তার সাথে হাঁটছি, প্রায় আধ ঘন্টা হাঁটলাম। একটা বাড়ির কাছে আসলাম। বাড়িটা নিরিবিলি, একতলা, তার মধ্যে ইলেকট্রিসিটি নেই। বাসায় উনি নাকি একাই থাকেন, তাকে দেখার মতো কেউ নেই। ওনাকে বললাম, আপনার জন্য খাবার এনেছি, খান। উনি বললেন যে রেখে দাও, সময় হলে খাবো। একটু পর আমাকে বললেন যে আমার ব্যাগে থাকা গোস্তের প্যাকেটটা তাকে দিতে। অবাক হয়ে গেলাম। আমার ব্যাগে যে মাংস আছে
এটা আমারই মনে ছিল না, উনি কিভাবে জানলেন? যাই হোক, কোনো কিছু জিজ্ঞেস না করেই দিয়ে দিলাম। ফোনের চার্জও ছিল না। ঘুটঘুটে অন্ধকারে আমরা কথা বলছিলাম। প্রথম দিকে তাকে ভয় না লাগলেও এখন আমার অনেকটা ভয় লাগছে তার কর্মকাণ্ডে। উনি আমার হাত থেকে ব্যাগটা নিয়ে আমাকে শুতে বলে কেমন যেন একটা অদৃশ্য হয়ে গেলেন অন্ধকারে। তেমন ভালো দেখতেও পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর পর ওনার ভয়েস শুনতে পাচ্ছিলাম। আমি শুয়ে শুয়ে অনেক কিছু ভাবছি, কোনোভাবে ঘুম আসছে না। রুম থেকে হঠাৎ করে বিশাল পচা গন্ধ আসতে শুরু করলো, দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি ঘুমানোর ভান ধরে পড়ে রইলাম, আর শুনতে পাচ্ছি কটকট করে কিছু একটা খাওয়ার আওয়াজ, যেন হিংস্র কোনো পশু খাচ্ছে, নিঃশ্বাস নিচ্ছে। এমনিতেই অন্ধকার, তার মধ্যে ভীষণ গন্ধ, আর এরকম একটা গরম এনভায়রনমেন্টে আমি রীতিমতো ভয়ে ঘামতে শুরু করলাম। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না আমার। আমি অনেক আল্লাহ আল্লাহ করতে লাগলাম। আমি চাইলেও দৌড় দিতে পারবো না, যে কারণে আমি চোখ বুজে সব সহ্য করছিলাম। আমি একটু অনুভব করতে পারছিলাম আমার পেছনে কে যেন দুপ করে শুয়ে পড়লো। আমি নড়াচড়া না করে স্ট্যাচুর মতো শুয়ে থাকলাম। পেছন থেকে একটা ঠান্ডা হাত আমার ঘাড়ে হাত দিল। আমার সেন্সলেস হওয়ার মতো একটা অবস্থা, এতটা ভয় পাচ্ছিলাম। আমি পেছনে ঘুরে তাকাতে সাহসও পাচ্ছিলাম না। হঠাৎ করে উনি আমার গলা জোরে 2 হাতে শক্ত করে চেপে ধরলেন। আমি নিঃশ্বাস নিতে পারছি না। যতটা সম্ভব মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। অন্ধকারে দেখছিলাম না, কিন্তু তার চোখ দুটো টকটকে লাল, হিংস্র একটা দানবের মতো। তার শরীর থেকে, নাকি মুখ থেকে কি যেন পড়ছে আমার বুকের ওপর। আমি বুঝতে পারছিলাম না, কিন্তু যেখানে যেখানে পড়ছে আমার জ্বলে যাচ্ছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। উনি আমাকে তার হাতে থাকা একটা ছুরি দিয়ে বুকের মধ্যে ভীষণ জোরে একটা আঘাত করলেন। বলতে পারেন আমি তখনই মারা গেলাম বা সেন্সলেস হয়ে গেলাম। কিন্তু হঠাৎ করে আমার সেন্স ফিরল মধ্যরাতে। সময়টা কতটা জানি না। ফোনে চার্জ নেই। আমি হাঁপিয়ে হাঁপিয়ে কোনোভাবে ব্যাগটি নিয়ে দৌড়াতে শুরু করলাম, কিন্তু কোনোভাবেই বাড়ির ভেতর থেকে বের হতে পারছি না। হঠাৎ করেই আমার সামনে সেই ভয়ঙ্কর অবয়বটি এসে দাঁড়ালো। অবয়বটির চোখ থেকে টকটকে লাল মণি আমি দেখতে পাচ্ছি। তার মুখ থেকে অজস্র লালা ঝরছে, পূর্ণিমার চাঁদের আলোয় যতটা দেখা সম্ভব। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। ভয়ে চিৎকার করতে চাচ্ছিলাম হেল্পের জন্য, কিন্তু চিৎকার করতে পারছিলাম না। আমাকে দ্বিতীয়বার সেই ভয়ঙ্কর অবয়বটি আঘাত করলো। আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল মসজিদের আজানে। আমার শরীরে ভীষণ ব্যথা, উঠে দাঁড়াতে পারছিলাম না। কোনোভাবে উঠে দাঁড়ালাম। রাতে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাগুলো মনে করতে করতে বাড়ি ফিরতে লাগলাম। কিন্তু এ কি, চারিদিকে এরকম জঙ্গলের মতো কেন? এ তো একটা পোস্ট অফিসের মতো জায়গা, একটা সরকারি ভবন যা ব্যবহৃত হয় না অনেক দিন। নোংরা জঙ্গলের স্তূপ, দিনে দুপুরে অন্ধকার। আমি বাড়ি থেকে বের হয়ে দৌড়িয়ে দৌড়িয়ে একটা রিকশায় উঠে পড়লাম। বললাম গুলিস্তান নিয়ে যান, যেখান থেকে নারায়ণগঞ্জের বাস ছাড়ে। বাসায় এসে পড়লাম। বাসায় এসে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম। সব ঘটনা খুলে বললাম আম্মুকে। সেদিনের পর থেকে আমার ভীষণ জ্বর, কিছু খেতে পারি না আর ভয় পাই। আমার অবস্থা অনেকটা খারাপ দেখে আমার আব্বু একজন হুজুরকে নিয়ে আসলেন। হুজুর কিছু তদবির দিয়ে গেলেন এবং তাবিজ দিয়ে গেলেন, যেটা আমার সাথে সব সময় থাকবে। 7-8 দিন পর আমি অনেকটা সুস্থ হয়ে গেলাম, কিন্তু আমি প্রায় অনেকটা সময় ভয়ঙ্কর সেই অবয়বটাকে স্বপ্নে দেখতাম, আর দেখতাম সে আমার গলা চেপে ধরেছে। আমি ছটফট করছি। সবসময় এরকম দেখার কারণে আমি ভীষণ ভয় পেতাম। আব্বু আবারও আমাকে আরেকটা হুজুরের কাছে নিয়ে আসলেন। উনি বললেন ভয়ঙ্কর একটা জিনের পাল্লায় পড়েছি, যে কারণে অতি সহজে আমার পেছু ছাড়ছে না সেই জিন। হুজুর আরেকটা তাবিজ দিয়ে গেলেন এবং বললেন 7 দিন রাখলেই হবে, কিন্তু 7 দিনের মধ্যে একবারও যাতে তাবিজটি হাতছাড়া না হয়। হুজুরের কথা মতো তাই করলাম এবং ভয়ানক স্বপ্ন দেখলাম না, কিন্তু রয়ে গেল সেই ভয়, একা থাকার ভয়। এরপর আল্লাহর রহমতে আমার সাথে তেমন কিছু ঘটেনি। লেখার সময় আমার শরীরে কাঁটা দিয়ে উঠছিল। এখন অনেকটা ভয় কাটিয়ে নিজেকে সামলিয়ে নিয়েছি। তেমন একটা গুছিয়ে লিখতে পারিনি। ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। পরীক্ষার অনেক ব্যস্ততার মধ্যেও ভূত.com-এ আমার প্রথম ঘটনাটি শেয়ার করলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার সাথে ঘটে যাওয়া আরও কয়েকটা ঘটনা আছে, সময় পেলে আবারও লিখতে বসবো। ভালো থাকবেন রাসেল ভাই। আমার জন্য দোয়া করবেন, সামনে পরীক্ষা। শামীম সাদি,
দুবাই থেকে লিখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ এই চমৎকার ঘটনাটির জন্য। আশা করছি যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আশা করছি ভালো লাগবে। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। জিজ্ঞেস করব না কেমন আছেন, কারণ আমরা সবাই জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি মোহাম্মদ নাহিদ হাসান, জেলা বগুড়া, থানা শাহজাহানপুর। রাসেল ভাই এবং ভূত.কমের সকল শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমি আগেও একটা ঘটনায় ইমেল করেছিলাম এবং তা শ্রোতা বন্ধুদের নিকট পড়ে শোনানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ রাসেল ভাই। আজকে আমি সকলের নিকট যে ঘটনাটি শেয়ার করতে চাই তা আমার গ্রামের এক দাদুর সাথে ঘটে যাওয়া কালো জাদুর ঘটনা। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 30 বছর আগে। তাই লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাই। দাদুরা ছিলেন দুই ভাই, একজনের নাম জামাল, অন্যজনের নাম কামাল। আমি যে দাদুর কাছ থেকে ঘটনাটি শুনেছি তার নাম ছিল কামাল, তিনি ছিলেন ছোট। ঘটনাটা আমি আমার দাদুর ভাষায় বলছি। আমার বাবা মারা যাবার পর পরিবারে আমার মা, বড় ভাই আর আমি ছিলাম। আমার বয়স তখন 15 আর বড় ভাই অর্থাৎ জামালের বয়স ছিল 21 বছর। আমার বাবার অনেক সম্পদ ছিল, যেহেতু আমরা তখনও কেউ বিয়ে করিনি আর সবাই একসাথে থাকতাম, তাই বাবা আমাদের মাঝে সম্পত্তি ভাগ করে দেননি। সব সম্পদ আমাদের বাবা মায়ের নামে করে দিয়ে পরপারে চলে যান। যেহেতু পরিবারের বড় ছেলে আমার বড় ভাই, তাই সেই হিসেব করে সম্পদগুলো দেখাশোনা করত। আমাদের বড় ভাই জমি চাষ করতেন, ধান বা অন্যান্য ফসল বিক্রি করে অর্থ উপার্জন করতেন। এভাবে আমাদের পরিবারের সকলের দিনগুলো খুব ভালোই কাটছিল। তারপর হঠাৎ করে মা একদিন বড় ভাইকে নরম সুরে বললেন, বাবা, আমার তো বয়স হয়ে যাচ্ছে, এত কাজ আমি আর একা সামলাতে পারি না, তোরাও বড় হয়েছিস, বাবা এখন একটা বিয়ে করা দরকার, তোর সংসার সাজানো প্রয়োজন। ভাইয়া তখন বললেন, মা আমাকে আর কিছুদিন সময় দাও, আমি একটু ভেবে দেখি। কিছুদিন পর যখন ভাইয়াকে মা বিয়ের কথা আবার জিজ্ঞেস করলেন, তখন ভাইয়া একটা মেয়ের কথা বাসায় জানায়। তার সাথে ভাইয়ার 2 বছরের সম্পর্ক। মেয়েটির বাড়ি ছিল আমাদের বাড়ি থেকে 3-4টা বাড়ি পরেই। মেয়েটাকে আমরা সকলেই চিনতাম, কিন্তু আমরা কেউ এই বিষয়ে কিছুই জানতাম না। মা তখন মেয়েটির কথা শুনে অনেক চিন্তিত হয়ে পড়েন, কারণ মেয়েটির আচরণগত সমস্যা ছিল। যেমন তার নিজের বাবা মাকে ভালোভাবে সে ডাকত না, মা বাবার কথা শুনতো না, এক কথায় বলতে গেলে বদমেজাজি একটা মেয়ে। মা ওই মেয়েটার সাথে ভাইয়ার বিয়ে দিতে রাজি না হওয়ায় ভাইয়া সেদিন রাগ করে বাসা থেকে বের হয়ে যায় এবং সেদিন রাতেই ভাইয়া সেই মেয়েটিকে বিয়ে করে বাসায় চলে আসে। মার তখন সব দেখে হার্ট ফেল করার মতন উপক্রম হয়, কিন্তু ভাইয়ার তাতে কোনো কিছুই আসে যায় না। মাকে না জানিয়ে বিয়ে করেছে, কিন্তু যেহেতু আমাদের অনেক সম্পদ, তাই মেয়ের ফ্যামিলি থেকে কোনো বাধা আসেনি। যথারীতি মা সারা রাত কান্নাকাটি করেন এবং যা হয়েছে তা কপালের লিখন বলে স্বীকার করে নেন। এরপর শুরু হয় আমাদের বাসায় ভাবির অত্যাচার। যেহেতু আমাদের সব জমি ভাইয়া দেখাশোনা করত, তাই সংসারের সব দায়িত্ব ভাইয়ার উপর ছিল। ভাবি মাকে দিয়ে সব কাজ করাতো, মাকে আর আমাকে ঠিক মতো খেতেও দিত না, আমাদের থেকে প্রচুর কাজ করিয়ে নিত, আর ভালো ব্যবহার করা তো দূরের কথা, ঠিকভাবে কথা পর্যন্ত বলতো না। ভাইয়া এইসব ব্যাপার সবকিছু জানলেও কিছু বলতো না, কারণ সে নিজের ইচ্ছাতে ভাবিকে বিয়ে করেছে। এরপর যখন ভাবি দেখলেন ভাইয়ার সব জমি মায়ের নামে করা, তখন তিনি আবার মায়ের উপর অত্যাচার করে রোজ বলতেন,
আপনার সব জমি আপনার বড় ছেলের নামে করে দেন, আর না হলে আমি আপনাকে কষ্ট দিতে দিতে মেরে ফেলবো। আরও বলেন, আমার মা মারা গেলে সব সম্পত্তি বড় ভাই পাবেন। আমার বাবার করা দলিলে এমনটাই লেখা ছিল। মা সব জেনেও মুখ বুজে সব সহ্য করে যান। তারপর এভাবে দিন চলতে থাকে। কি ভাবছেন আমি কোনো প্রতিবাদ করেছি কিনা? আসলে ভাইয়ার প্রতি আর আমার প্রতি ভালোবাসার জন্য মা সব কিছু সহ্য করে গেছেন আর আমাদের চুপ করে থাকতে বলেছেন। তারপর মা একদিন সহ্যের সীমা পেরিয়ে সিদ্ধান্ত নিলেন আমাদের দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি সমান ভাগে ভাগ করে দেবেন। বড় ভাই জেনে খুশি হলেও ভাবি মোটেও খুশি হলেন না। তিনি চাইতেন সব সম্পদ বড় ভাই পাক এবং আমরা তাদের চাকর হয়ে থাকি। কিন্তু একদিন মা গোপনে সব সম্পত্তি ভাগ করে দেন এবং আমাদের মাঝে ঝগড়া আর অশান্তি বেড়ে যাবে ভেবে মা আমাকে নিয়ে আলাদা হয়ে যান আর কিছু দূরে একটা জমিতে নতুন ঘর তুলে সেখানে থাকার সিদ্ধান্ত নেন। ভাইয়া আর ভাবিকে আলাদা করে দেয়া হলে ভাবি একটুও খুশি হন না। এরপর কিছুদিন থেকে লক্ষ্য করা যায় মা ঠিকভাবে খেতে পারছে না, কোনো কাজ করতে পারছে না। দিনের বেলাতেও ভয় পেয়ে রীতিমতো চিৎকার দিয়ে উঠত। শরীর শুকিয়ে দিন দিন রোগা হয়ে যাচ্ছিল। মাকে নিয়ে সেই সময়ের অনেক বৈদ্যের কাছেও আমরা গিয়েছি। মায়ের শরীর তখন দুর্বল ভেবে বৈদ্যমশাই তরল কিছু ঘুমের ওষুধ দেন, কিন্তু তাতেও কোনো উপকার হয় না। তারপর একদিন রাতে মা ঘুম থেকে উঠে পানি খাওয়ার উদ্দেশ্যে বাইরে রান্নাঘরে যান এবং রান্নাঘর থেকে বাইরে বের হয়ে একটা কালো ছায়া দেখতে পান। আর সেই কালো ছায়া মায়ের কাছে এসে তার গলা চেপে ধরে এবং মাটিতে শুইয়ে ফেলে মায়ের সাথে ধস্তাধস্তি শুরু করে। মা সেই কালো ছায়াটার হাত থেকে রক্ষা পেতে অনেক জোরাজুরি করেন। অবশ্য উপায় না পেয়ে আল্লাহ বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। তখন আমি মায়ের চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখি মা মাটিতে পড়ে আছেন আর মাথার কাছে সেই কালো ছায়াটা বসে আছে। আমার উপস্থিতি টের পেয়ে সেই কালো ছায়া এক লাফে গাছে উঠে যায়। তারপর আমি ভয়ে ভয়ে দৌড়ে মায়ের কাছে যাই এবং মাকে কোলে তুলে নিয়ে ঘরে আসি। মায়ের চিৎকার শুনে পাশের বাসার চাচিও ছুটে আসেন আমাদের বাড়িতে। চাচিকে মায়ের মাথায় পানি ঢালতে বলে আমি যাই মসজিদের ইমাম সাহেবকে ডাকতে। একটু পরে ইমাম সাহেবকে নিয়ে আমাদের বাসায় প্রবেশ করতে যাব, তখন খেয়াল করলাম ইমাম সাহেব সেই গাছটির নিচে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে গাছটির দিকে তাকিয়ে আছেন আর মনে মনে কি সব বিড়বিড় করছেন। আমার ডাক শুনে ইমাম সাহেব চমকে যান এবং বলেন, চলো এবার তোমার মায়ের কাছে যাওয়া যাক। ইমাম সাহেব আর আমি ঘরে ঢুকে দেখলাম মা তখনও অচেতন অবস্থায় পড়ে আছেন আর চাচি মাথায় পানি ঢালছেন। তারপর ইমাম সাহেব মাকে অনেক ঝাড়ফুঁক করেন এবং একটি গ্লাসে পানি পড়ে সেই পানি মায়ের মুখে ছিটিয়ে দিতেই মা জ্ঞান ফিরে পান এবং আমাদের সব ঘটনা খুলে বলেন। সব শুনে ইমাম সাহেব একটু চুপ করে থেকে মাকে বলেন, আপনি সুস্থ হয়ে যাবেন, টেনশনের কিছু নেই। এই বলে ইমাম সাহেব আমার হাত ধরে ঘরের বাইরে নিয়ে আসেন এবং ভয়ার্ত কণ্ঠে বলেন, কামাল, তোমার মায়ের উপরে কেউ কালো জাদু করেছে। এখন তোমার মাকে ভয় দেখিয়ে মারার একটা কৌশল করা হচ্ছে। আমি এটা শুনে ইমাম সাহেবকে অনেক কাকুতি মিনতি করলাম, হুজুর আমার মাকে আপনি বাঁচান। আপনি তো জানেন আমার মা ছাড়া আর কেউ নেই। ভাই আর ভাবি আমাদের সাথে সম্পর্ক শেষ করে দিয়েছে। তখন ইমাম সাহেব বললেন, এখনো বেশি দেরি হয়নি, যদি পারো কোনো ভালো আলেমের খোঁজ করো। এই কালো জাদু আমার পক্ষে কাটানো সম্ভব না। আমি অনেক জোরাজুরি করার পর ইমাম সাহেব একজন ভালো কবিরাজের সন্ধান দেন এবং খুব দ্রুত মাকে সেখানে নিয়ে যেতে বলেন। তারপর আমি মাকে কিছু বুঝতে না দিয়েই পরের দিন ইমাম সাহেবের দেয়া কবিরাজের ঠিকানায় মাকে নিয়ে চলে গেলাম। কবিরাজের বাসা ছিল আমাদের পাশের জেলায়। যেতে যেতে প্রায় 3 ঘন্টা সময় লেগে যায়। কবিরাজের বাসায় গিয়ে কবিরাজের খোঁজ করতেই কবিরাজের স্ত্রী বলেন তিনি এখন বাসায় নেই, একটু পর ফিরবেন, আমাদের অপেক্ষা করতে বলেন। তখন আমরা কবিরাজের জন্য অপেক্ষা করলাম। মা তখন আমাকে জিজ্ঞেস করলেন, বাবা হুজুর তো বলেছিল আমার কিছু হয়নি, তাহলে আমাকে এখানে নিয়ে এলি কেন? আমি তখন মাকে সব ঘটনা খুলে বলি আর তাকে আশ্বাস দেই। অপেক্ষা করতে করতে কবিরাজ একটু পরে আসেন এবং এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকেন। আমি কবিরাজকে সালাম দেই আর কিছু বলার আগেই কবিরাজ আমাকে বলেন, তোমার মায়ের ওপর কঠিন কালো জাদু করা হয়েছে। আমি তখন মনে মনে ভাবতে শুরু করলাম, আমি তো কবিরাজকে কিছু বলিনি, তাহলে তিনি এত কিছু জানলেন কিভাবে? তারপর কবিরাজ আমার মুখের দিকে তাকিয়ে বললেন, তোমার এসব নিয়ে ভাবতে হবে না,
তুমি কি ভাবছো আমি সেটা জানি। কবিরাজের কথা শুনে আমি হকচকিয়ে গেলাম। মা তখন কবিরাজের মুখে কালো জাদুর ঘটনা শুনে রীতিমতো ভয় পেয়ে কান্না শুরু করলেন। কবিরাজ মাকে শান্ত হয়ে বসতে বলে আমাদেরকে নিয়ে পাশের রুমে গিয়ে বসলেন। আমাকে বললেন, আসলে তোমার মায়ের উপর যে কালো জাদু করা হয়েছে এটা কাটানো অনেক কঠিন, তবে তুমি চিন্তা করো না, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমার মায়ের উপর এই জাদুর প্রভাব যেন কেটে যায়। এই বলে হুজুর একটি বোতলে পানি পরিয়ে দিলেন এবং পানি বাসায় নিয়ে গিয়ে পুরো বাড়িতে ছিটাতে বললেন। তারপর তিনি আমাদের বাসায় ঠিকানা নিলেন আর বললেন, আজকের মতো যান, আপনারা বাসায় ফিরে যান, আমি আগামী সপ্তাহে আসব, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আপনাদের বাসায় চলে আসব। আমি তখন কবিরাজকে জিজ্ঞেস করি, আমার মাকে এই কালো জাদু কে করেছেন সেটা কি জানতে পারি? তখন হুজুর বললেন, আমি সময় নিয়ে সব দেখে আপনাদের জানাবো, নিশ্চিন্তে বাড়ি যান। তারপর আমরা কবিরাজের কথা মতো বাড়িতে চলে আসি। বাসায় আসার পর হুজুরের কথা অনুযায়ী পুরো বাড়িতে সেই পানি ছিটিয়ে দেই। যথারীতি এইভাবেই 7 দিন কেটে যায়, কোনো সমস্যা হয়নি। তবে মাঝে মাঝে রাতের বেলা লক্ষ্য করতাম টিনের চালে কেউ ঢিল মারছে, সাথে সাথে বাইরে বের হলেও কাউকে দেখতে পেতাম না। এরপর 8 দিনের মাথায় হুজুর আমাদের বাসায় আসেন কাঁধে একটা ঝুলি নিয়ে। হুজুরকে বসতে দিয়ে হুজুরকে জিজ্ঞেস করলাম আমাদের বাসায় আসতে কোনো কষ্ট হয়েছে কিনা। এভাবে কিছুক্ষণ কথা বলার পর হুজুর বললেন, আমি আজ রাতেই তোমার মায়ের জন্য কাজ শুরু করব, সন্ধ্যার আগে আমার কিছু জিনিস লাগবে, সেগুলো জোগাড় করে নিয়ে এসো। তারপর হুজুর কিছু জিনিসের নাম বললেন, যেমন সিঁদুর, মোমবাতি, শুকনা মরিচ, সরিষার তেল আর কিছু পাটের শুকনা আঁশ। সবকিছু সন্ধ্যার মধ্যেই জোগাড় হয়ে গেল। হুজুর রাতে এশার নামাজ শেষ করে খাবার খেয়ে নিলেন এবং আমাদেরও খেয়ে নিতে বললেন। যথারীতি আমরা খেয়ে নিলাম এবং হুজুরের ডাকে সাড়া দিয়ে একটা আলোহীন ঘরে চলে এলাম। দেখলাম হুজুর সেই সিঁদুর দিয়ে গোল করে একটা বৃত্ত এঁকেছেন এবং তার মধ্যে 5টি মোমবাতি জ্বালিয়ে রেখেছেন। এরপর হুজুর আমার মাকে সামনে বসিয়ে ডান হাতের কনিষ্ঠা অঙ্গুলি চেপে ধরলেন এবং একটু পর মায়ের মধ্য থেকে অস্বাভাবিক কণ্ঠে, ছেলে আর মেয়ে উভয় কণ্ঠে জোরে জোরে কেউ কথা বলতে শুরু করলো। হুজুর বললেন, এই মহিলার ক্ষতি করার জন্য তোকে কে পাঠিয়েছে? তখন সেই জিনটি বলে উঠল, বলবো না, আমি কিচ্ছু বলবো না। এটা বলে সে হাসতে শুরু করলো। বলবি না? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। এই বলে হুজুর একটা শুকনা মরিচ নিয়ে সরিষার তেলে ভিজিয়ে আগুন ধরিয়ে দিলেন এবং সেটি মায়ের নাকের সামনে ধরলেন। বন্ধ কর, বন্ধ কর, আমি আর থাকতে পারছি না, কষ্ট হচ্ছে। তখন হুজুর আবার জিজ্ঞেস করলেন, কে পাঠিয়েছে তোকে এই মহিলার ক্ষতি করতে? আমাকে এই মহিলার বড় ছেলের বউ পাঠিয়েছে, এই মহিলাকে ভয় দেখাতে, সুযোগ পেলে মেরে ফেলতে। এসব আমি পাশে দাঁড়িয়ে শুনছিলাম আর ভাবির প্রতি অনেক ঘৃণা অনুভব করছিলাম, অভিমানও হচ্ছিল। মনে মনে ভাবছিলাম আমার নিজের ভাবি আমার মাকে মেরে ফেলার জন্য এসব করছে। ছি 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 ছি। এরপর হুজুর সেই জিনকে বললেন, তুই আর এই মহিলার কোনো ক্ষতি করতে পারবি না এবং এই মুহূর্তে তার শরীর ছেড়ে যাবি। তখন জিন মায়ের শরীর ছেড়ে যেতে চায় না, কারণ সে কালো জাদুর মাধ্যমে প্রতিজ্ঞাবদ্ধ। হুজুর তখন সেই জিনকে অনেক ভয় দেখানোর পর সে তখনও যখন যেতে চাচ্ছিল না, তখন হুজুর জিজ্ঞেস করলেন, কি পেলে সে যাবে? তখন মায়ের মধ্যে থাকা সেই জিনটি বলল, তাকে 2টো কালো মহিষ দিতে হবে এবং তাহলেই সেই মহিলার শরীর ছেড়ে চলে যাবে। হুজুর বললেন, 2টা মহিষ নয়, 2টা লাল মোড়ক দেব। জিনটা রাজি না হলে তখন তিনি জিনকে বন্দি করতে চান। তখন জিনটি ছাগল দাবি করে এবং জিনটি ছাগল দাবি করার পর হুজুর সেটা মেনে নেন। জিনটি বলে, একজন সাহসী ছেলের হাতে 2টি ছাগলকে দিয়ে বাড়ির পাশে পুকুরের মধ্যে হাঁটু পানিতে ছেড়ে দিয়ে আসতে হবে। কোনোভাবেই পানিতে নামতে পারবে না সেই ছেলেটি। ছাগল 2টি আমরা নিয়ে যাওয়ার সময় পুকুর পাড়ের একটা কদম গাছের ডাল ভেঙে দিয়ে যাব। আমাদের বাড়িতে 2টো ছাগল আগে থেকেই ছিল লালন পালনের উদ্দেশ্যে। জিনটির বলা কথা অনুযায়ী আমরা সবকিছু করলাম। এরপর হুজুর তার কাজ শেষ করে হাদিয়া নিয়ে চলে গেলেন এবং জিন যা যা বলেছিল সেভাবে জিনটিও বিদায় নিয়েছিল। এরপর মায়ের সাথে আর এমন ঘটনা ঘটেনি। তবে কালো জাদুর প্রভাব কেটে গেলেও যে এই কালো জাদু করেছে, মানে ভাবির কোনো না কোনো ক্ষতি অবশ্যই হবে, এই কথাটি সেই জিন বলে গিয়েছিল। কিছুদিন পর আমরা জানতে পারি ভাবির বড় একটা ক্ষতি হয়ে গেছে। এত বড় ক্ষতি যে তিনি সিদ্ধান্ত নেন বাচ্চা দত্তক নেবেন। তার কথা অনুযায়ী তারা একজন সন্তানকে দত্তক নিয়ে বড় করেন আর কিছুদিন পরে এলাকার সব জমি জমা বিক্রি করে দিয়ে অন্য দেশে চলে যান। এখন আর তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। তিনি কোন দেশে আছেন তাও আমরা জানি না।
এই ছিল ঘটনা। অনেক বড় করে লিখলাম, অনেক কথা বাদ দিয়ে লিখতে হয়েছে। আর হ্যাঁ, দাদুর কাছ থেকে যে ঘটনাটি শুনেছি, তিনি গতকাল উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা হয়েছেন। সকলে দাদুর জন্য দোয়া করবেন। আর ভালো লাগলে শ্রোতা বন্ধুদের নিকট এই ঘটনাটি শেয়ার করার অনুরোধ রইল। আমার কাছে আরও ঘটনা রয়েছে, ভূত.com-এ শ্রোতারা উৎসাহ বোধ করলে পাঠাবো ইনশাল্লাহ। এই বলেই নাহিদ হাসান তার ঘটনা শেষ করেছেন। চমৎকার একটা ঘটনা লিখেছেন নাহিদ হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতেও আপনার ঘটনা আমরা পাবো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাইয়া, আমি উম্মে সালমা স্বর্ণা বরিশাল থেকে ঘটনা লিখে পাঠাচ্ছি, কারণ স্টুডিওতে গিয়ে শেয়ার করা আমার পক্ষে সম্ভব না। যোগ্য মনে হলে সবাইকে পড়ে শোনাবেন। ঘটনাটি ভয়ঙ্কর কিনা জানি না, তবে অদ্ভুত। এটা আমার প্রথম পাঠানো ঘটনা। তবে আমি আমার মেজ বোন 2012 সাল থেকে ভূত এফএমের ভক্ত ছিলাম, এখনো আছি। প্রথম ঘটনা লিখছি, জানি না কতটা গুছিয়ে লিখতে পারবো। আমার স্টোরিটি সিলেক্টেড হলে কাইন্ডলি আমাকে জানাবেন। যাক, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি 2014 সালের, বরিশাল মঠবাড়িয়া উপজেলার বান্দবপাড়া ইউনিয়নের। ঘটনাটি ঘটে আমার ফুফাতো বোন আদিবার সাথে। এটি ছদ্মনাম, আমি আদিবার মতো করেই বলছি। আমি তখন সদ্য ম্যাট্রিক পাশ করে প্যারামেডিকেলে ভর্তি হয়েছি। লেখাপড়ার প্রতি অন্যরকম ঝোঁক ছিল আমার। একদিন আমার এক বান্ধবীর জন্মদিনে মায়ের একটি শাড়ি পরে গেলাম। সেখানে আমার সেই বান্ধবীর চাচাতো ভাই আমাকে প্রপোজ করলো। আগেও কলেজ টাইমে মাঝে মাঝে ছেলেটি আমার আশেপাশে ঘুরঘুর করত। বান্ধবীর ভাই হওয়াতে তেমন কিছু ভাবিনি। তবে সেদিন জন্মদিনে তাকে আমি সরাসরি বলে দিই আমি সব ভালোবাসা বা এই সমস্ত সম্পর্কের মধ্যে নেই, আমি লেখাপড়া করতে চাই। এরপর বেশ কিছুদিন বেশ কয়েকভাবে ছেলেটি আমাকে বোঝানোর চেষ্টা করে যে আমাকে অনেক ভালোবাসে এবং আমার পড়ালেখার কোনো ক্ষতি হবে না। এরপর আমিও রাজি হয়ে যাই। খুব ভালো যাচ্ছিল আমাদের দুজনের দিন। মাঝে মাঝে দেখা হতো আমাদের। মূলত ওর গ্রাম ছিল আমাদের পাশের গ্রামে। সবসময় দেখা না হলেও ফোনে কথা হতো। হঠাৎ একদিন ওর ফোন আসা বন্ধ হয়ে গেল। আমিও কল দিয়ে পাচ্ছি না। আমাদের এই সম্পর্কের কথা কেউ জানতো না, শুধু আমার বড় বোন ছাড়া। তাই আমি আমার বান্ধবীর কাছেও কিছু জিজ্ঞেস করিনি। ও যদি আবার সব বুঝে ফেলে। আমি অনেক কাঁদতাম, মন মরা হয়ে থাকতাম, ঠিকভাবে পড়তে পারতাম না। তাই আমার বড় বোন আমাকে বাড়ি নিয়ে গেল, যেন ঘুরে এসে আবার পড়ালেখায় মন বসে। আপুর বাড়ি হলো পাশের আরেক গ্রামে। এক রাতে আমি ঘুমাচ্ছিলাম আপুর বাসায়। হঠাৎ শুনতে পেলাম সজল, এটি ছদ্মনাম, আমাকে ডাকছে। রাত তখন কয়টা ঠিক আন্দাজ করতে পারিনি। এতদিন পরে ওর কণ্ঠ শুনে আমি মুহূর্তের মধ্যেই দরজা খুলে বের হলাম। দেখলাম সজল দাঁড়িয়ে আছে। আমাকে বলল, চলো আদিবা, আজ অনেক কথা বলবো, অনেক গল্প করবো তোমার সাথে। আমি আর সজল হাঁটছি পাশাপাশি। মনে হচ্ছিল বহু পথ, মাইলের পর মাইল পাড়ি দিচ্ছি পাশাপাশি দুজনে। এরপর একটি স্থানে গিয়ে দুজন বসলাম। সজল আমার হাত স্পর্শ করলো আর কেমন ঠান্ডা অনুভব হলো আমার। এর মধ্যেই শুনতে পেলাম আজানের ধ্বনি আর সজল কেমন হাওয়ায় মিলিয়ে গেল। আমি যা দেখলাম তার নিজের চোখে দেখছিলাম, কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম আমি একটি কবরস্থানে, একটি নতুন কবরের উপরে বসে আছি আর আমার চারিদিকে বেশ নির্জন আর হালকা অন্ধকার। এরপর আর কিছু মনে নেই আমার। চোখ খুলে দেখি ভোরের আলো ফুটেছে আর আমি আমার বোনের বাসার রুমে শোয়া অবস্থায়। ভাবলাম স্বপ্ন দেখেছি, কিন্তু
কিন্তু পায়ের পাতায় প্রচুর ব্যথা অনুভব করছিলাম। উঠে বসে দেখি আমার পায়ের তলায় অনেক কাদামাটি লেগে আছে। আমার চুলগুলো এলোমেলো, আর আমার জামার পেছনে ছোপ ছোপ মাটি। স্বপ্ন হলে এই কাদামাটি কি করে এলো আমার পায়ে, আমার জামায়? এক চিৎকার দিলাম। চিৎকার শুনে আপু রুমে এসে আমাকে দেখে অবাক হয়ে বলল, এই কি অবস্থা তোর? এমন দেখাচ্ছে কেন? আপুকে সব বললাম। সব শুনে আপু চুপ করে রইল। তারপর বলল, ফ্রেশ হয়ে নে, এখনই বাবার বাড়ি যাব আমরা। আপু আর আমি আমাদের বাড়ি চলে আসলাম। বিকেলে এক হুজুর আসলেন আর পুনরায় আমাকে আমার স্বপ্নের কথা জিজ্ঞেস করতেই আমি অবাক হয়ে আমার আপুর দিকে তাকালাম। আপু আমাকে অভয় দিল। হুজুর সব শুনে যা আমাকে বলল তা শোনার জন্য আমি মোটেও তৈরি ছিলাম না। সে বলল, মা, আমরা সবাই একদিন আল্লাহর ডাকে তার কাছে ফিরে যাব, তবে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, কোনো বদ দুষ্টু জিনের পরিকল্পনায় নয়। আল্লাহর অশেষ রহমত যে আজানের মাধ্যমে তোমার জীবন রক্ষা হয়েছে। এরপর তিনি আমাকে পানি পড়া দিলেন। আমার মা বোনকে বললেন আমি যেন একা না ঘুমাই আর রাতে একা বাইরে না যাই। আজ রাতেই যেন আমার বাবা হুজুরের কাছ থেকে একটি তাবিজ এনে আমার হাতে বেঁধে দেন। এই বলে হুজুর চলে গেলেন। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আপুকে প্রশ্ন করলাম, কি সব বলল হুজুর?